আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামিমা তারিন জাহরা। আমাদের আজকের সেকেন্ড ইয়ারের ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেস্ট অফ অনার হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সম্মানিত মেন্টর ডক্টর শরীফুদ্দিন ভাইয়া। আরো আছেন ডক্টর মোহাম্মদ সুজন শরীফ ভাইয়া এবং ডক্টর মোহাম্মদ জহিরুল হক স্যার গেস্ট হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়া। আশা করি সবাই ভালো আছো। আমি ডাক্তার সাদ্দাম হোসেন। আমি প্রথমে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর ডাক্তার শরীফুদ্দিন ভাই, এফসিবিএস পার্ট 1 অর্থোপেডিক সার্জারি এন্ড রেসিডেন্ট ডি অর্থো নিটর ভাইকে আমি আমাদের পার্টিসিপেন্ট এবং আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সেকেন্ড ইয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রামের যারা আয়োজক এবং যারা শুনছো সবাইকে শুভ সন্ধ্যা। তো প্রথমে আমি একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, এটা টেকনিক্যাল কারণে আমি ভিডিও অন করতে পারছি না। তো আজকে যারা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ডিপ্লোমেট হিসেবে জয়েন করেছো, বিশেষ করে সেকেন্ড ইয়ারে যারা, তাদের প্রথম দিন। তো আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার মনে হয় যে যদি আমাদের যারা না ডিপ্লোমেট না কিন্তু একাডেমিক গ্রুপের, তাদের সমন্বয় রাখলে ভালো হতো। তো প্রথমেই কিছু জিনিস, সেটা হচ্ছে যে জেনেসিস পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন সেন্টার 2012 সালে যাত্রা শুরু করে এবং কাজ করা শুরু করে, এবং বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রি এক্সাম গুলোতে প্রথমে কাজ করা শুরু করে এবং পরবর্তীতে ফাইনাল ইয়ারের সহ সবগুলো মোটামুটি পোস্ট গ্রাজুয়েশনের যত ধরনের পরীক্ষা আছে সবগুলোর সাথে জেনেসিস কাজ করা শুরু করে। এবং 2012 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় 30,000 চিকিৎসক বিভিন্নভাবে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই ওরিয়েন্টেশন সেন্টারের সাথে ইনভলভ ছিল। তো করোনা পরিস্থিতিতে যখন আমাদের মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যায় এবং আমাদের যারা জুনিয়র ছিল বিভিন্ন মেডিকেলের বিভিন্ন ইয়ারে যারা পড়াশোনা করছিল, তাদের পড়াশোনাটা যখন থমকে যায়, তখন আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির এই প্ল্যাটফর্মটার কাজ শুরু করি মূলত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের নিয়ে। তো পরবর্তীতে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের পাশাপাশি আমাদের উইং গুলো বিভিন্নভাবে বৃদ্ধি পায় এবং আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি প্ল্যাটফর্মে আমরা এর বাইরে পোস্ট গ্রাজুয়েশনে অনেককে ইনভলভ করি, কিন্তু আমাদের মূল কনসার্নের জায়গা এবং মূল আগ্রহের জায়গা সবসময় আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা ছিল। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি মূলত বেশ কয়েকটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং প্রথম থেকেই আমাদের এই জিনিসটা আমরা জোর দিয়েছিলাম এবং এখনো পর্যন্ত এই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে এই প্ল্যাটফর্মে সবগুলো কাজ হবে ভলান্টারি কাজ এবং এখানে আমরাই হচ্ছে যে শিখবো এবং আমরাই হচ্ছে শেখাবো, এই মন্ত্রকে ধারণ করে আমরা প্রথম থেকে কাজ শুরু করি। এবং বাংলাদেশের পুরো মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে একই সমান্তরালে এনে বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্ট যাতে সমানভাবে শেখার সুযোগ পায়, এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য আমরা মূলত কাজ করছি। এবং আমাদের সাথে আপনারা জানেন যে আপনাদের যে বিভিন্ন মেডিকেল কলেজের মেন্টররা ইনভলভ হয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। যেমন আজকের প্রোগ্রামের সঞ্চালক হিসেবে যে আছে তামিমা সহ সবাই আমাদের ওরা আগ্রহী হয়ে আমাদের সাথে কাজ শুরু করাই মূলত আমরা আসলে এই কাজটা এগিয়ে নিতে পারছি। এই জন্য আমাদের এই বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট সবার পক্ষ থেকে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যারা জড়িত জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সাথে সকল জোন অ্যাডভাইজার, সকল একাডেমিক কোঅর্ডিনেটর সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো মূলত আমরা এর আগের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমরা যখন কাজ শুরু করি তখন কয়েকটা উদ্দেশ্য আমাদের সামনে ছিল। যেমন পৃথিবীতে মহামারীর গুলো ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোনো মহামারী কিন্তু রাতারাতি শেষ হয়ে যায়নি, সব মহামারী কিন্তু বেশ কিছু সময় নিয়ে পৃথিবীতে ছিল। তো সেই ক্ষেত্রে প্রথম থেকে আমরা বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে প্রথম থেকে আমাদের এই ধারণা ছিল যে করোনার মহামারীর যে সংক্রমণ তা আসলে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে না, দীর্ঘ একটা সময় পৃথিবীকে এই আতঙ্কে হয়তো থাকতে হবে। তো এই যে দীর্ঘ একটা সময়, এই সময়ের মধ্যে আমাদের পরীক্ষাগুলো কিন্তু থেমে থাকবে না এবং আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু বিভিন্ন মেডিকেলের ফাইনাল প্রপ সহ অনেকগুলো প্রপ শুরু হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটা প্রপ শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, এর মধ্যেই পোস্ট গ্রাজুয়েশনের অনেকগুলো পরীক্ষা হয়ে গিয়েছে, এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হয়েছে, রেসিডেন্সি পরীক্ষা হয়েছে। এই করোনার
প্রাদুর্ভাবের মধ্য থেকে। কিন্তু পরীক্ষাগুলো হলেও আমাদের শেখার সুযোগটা কিন্তু সীমিত হয়ে যায়। তো এই জন্যই আমরা মূলত ভার্চুয়ালি এই কাজগুলো শুরু করি এবং ভবিষ্যতে আমরা যদি এই কাজগুলোকে আরো বাড়াই, অফলাইনে এই কাজগুলোকে নিয়ে আসার আমাদের প্ল্যান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করব। এর আগের একটা প্রোগ্রামে আমরা বলেছি যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু, মানে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কতটুকু উন্নত, এটা কিন্তু এটার উপর নির্ভর করে না যে ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বা ওই দেশে কতজন লিজেন্ডারি চিকিৎসক আছে, এটার উপর কিন্তু নির্ভর করে না। একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো কিনা সেটা নির্ভর করে হচ্ছে সেই দেশের সবাই, সেই দেশের সব চিকিৎসক আহ, সমকালীন নলেজে, মেডিকেল নলেজে আপডেটেড কিনা, এবং সমকালীন মেডিকেলের যে নলেজটা সেটা তারা ফলো করে কিনা, এবং দেশের প্রতিটি নাগরিক সমানভাবে স্বাস্থ্যসেবা পায় কিনা। এই জিনিসগুলোর উপর নির্ভর করে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নত, কতটুকু প্রগতিশীল সেই জিনিসটা ভেসে ওঠে। তো আমরা এক একজন চিকিৎসক, কিন্তু চিকিৎসকের বাইরেও কিন্তু আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বা আমাদের পরিবার নিয়ে আমরা কিন্তু এক একটা রোগীও। তো সেই ক্ষেত্রে আমাদের মেইন প্রায়োরিটির জায়গা হচ্ছে কিভাবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানে একটা আপ টু দ্য মার্ক জায়গায় তোলা যায়। তো সেই জন্য প্রথম সত্য যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সব মেডিকেলে সব স্টুডেন্ট যাতে সমানভাবে শেখার সুযোগ পায় এবং সমানভাবেই তাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারে। তো এই কাজটা করার জন্যই আমরা আসলে বাংলাদেশের যারা খুব ভালো টিচার, খুব ভালো পড়াতে পারেন, পাশাপাশি আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট তাদের মধ্যে অনেকে খুব ভালো পড়াতে পারেন, তাদের সাথে আলাপ করে আমরা বাংলাদেশের সবার জন্য যাতে এই পড়াশোনাটাকে উন্মুক্ত করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আসলে কাজ করা, এবং এখনো পর্যন্ত আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। তো একাডেমিক ভাবে, শারীরিকভাবে আপনাদের কিন্তু বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করব, এবং পাশাপাশি একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স কিন্তু আপনি শুধু আজকে পড়লেন এরপরে ভুলে যাবেন এরকম না, মানে পরীক্ষা কেন্দ্রিক না। মেডিকেল সায়েন্সের বিষয়টা হচ্ছে এটাকে পুরো জীবন দিয়ে আপনাকে চর্চা করতে হবে। আমরা যে আমাদের পড়াশোনার স্ট্রেস এর কথা বলি, আমাদের নানা সময়ে নানা পরীক্ষার কথা বলি, এবং সব সময় একটা পড়াশোনার মধ্যে আমাদেরকে থাকতে হয়। এই জিনিসটা এই জন্যই বলি যে আমাদেরকে কিন্তু সবসময় জ্ঞানগুলো মাথায় রাখতে হয়, আপডেটেড থাকতে হয়। তো সেই কাজটা করার জন্য একটা শর্ত হচ্ছে যে আপনি পড়বেন, পড়ার পাশাপাশি কিন্তু আপনাকে পড়ানোটা জানতে হবে। যদি আপনি ভালোভাবে একটা জিনিস পড়েন এবং এরপরে এই জিনিসটা আরেকজনকে পড়ান, আপনাদের পার্সোনাল অভিজ্ঞতাও দেখবেন আপনাদের মধ্যে সেই খুব ভালো পারে, সেই খুব ভালো মনে রাখতে পারে যে আরেকজনকে ডেমো দেয়, মানে যে আরেকজনকে পড়ায়। যে আপনার যে ফ্রেন্ডটা নিজে পড়ার পাশাপাশি আপনাকে এসে কোনো একটা জিনিস ডেমো দিয়ে দেখবেন যে তার পড়াশোনাটা গোছানো হয় এবং পরীক্ষায় তিনি ভালো করেন। তো এই ক্ষেত্রে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কিন্তু এই সুযোগটা রাখছে যে আপনারা নিজেরা পড়ার পাশাপাশি আপনারা যদি আরেকজনকে পড়ান, এই প্ল্যাটফর্মে এসে সবাইকে পড়ানোর মানে পড়তে উৎসাহিত করেন, এবং পাশাপাশি যে আমাদের যে একটা জিনিস পড়লেন, পড়ে আপনি একটা একাডেমিক পোস্ট লিখে ফেললেন যে মজার মাধ্যমে কিভাবে পড়া যায়, সেই জিনিসটা আবিষ্কার করলেন, তাহলে আপনার পড়াটা দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে পড়ছেন, আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এটাও একটা উদ্দেশ্য যে আপনার পড়াটা যাতে আনন্দদায়ক হয়। আপনার পড়া যদি আনন্দদায়ক না হয়, এই জিনিসটা কিন্তু আপনি খুব বেশি দিন মনে রাখতে পারবেন না। তো একটা পড়া কখন আনন্দদায়ক হবে? যখন পড়ার পাশাপাশি আপনি নিজেও সেই পড়ার একটা পার্ট হয়ে যাবেন। আপনি দেখবেন যে আমরা বলি যে এখানে যে ক্লাসগুলো হবে, আপনাদের সিনিয়ররা ক্লাস নেবেন, ক্লাসের পরে বলে মানে পারস্পরিকভাবে আপনি যাতে এই পড়ার একটা অ্যাক্টিভ অংশ হন, সেই জিনিসটা করার চেষ্টা করা হয়। যে হ্যাঁ, তুমি এটা নিয়ে একটা স্টোরি লিখে ফেলো, একটা ক্লিনিক্যাল স্টোরি লিখে ফেলো, এই পড়াটা নিয়ে তুমি সুন্দর একটা লেখা লিখো, লিখে পোস্ট করবে, বা এই যে আমাদের ক্লাসটা হলো, এই ক্লাসটাতে অন্যদেরকে ট্যাগ করো, মানে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা যাতে সবার বাড়ে। এই জিনিসটা যখন হবে তখন আপনি পড়াটাতে মজা পাবেন, পড়তে মজা পাবেন, এবং এই পড়াটা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে, আপনার মেমোরিতে এই পড়াটা অনেকক্ষণ থাকবে। তো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এরকম আরো অনেকগুলো মানে প্ল্যান আছে আমাদের। পাশাপাশি আপনারা যারা ডিপ্লোমেট হিসেবে আমাদের সাথে যাত্রা শুরু করছেন, তাদের জন্য তো এই সুযোগটা অবশ্যই, মানে তাদের আরো কিভাবে আমাদের কাজগুলোকে আরো বেগবান করতে পারি, আর কি কি প্ল্যান নিতে পারি, আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কি কাজ করতে পারি, এবং আপনি এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির একটা পার্ট হিসেবে আপনিও এখানে প্ল্যান দিবেন এবং সেই প্ল্যান বাস্তবায়নের অংশ হবেন, এই প্রত্যাশা রাখবো।
পাশাপাশি আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন এই কাজগুলো করতে যাবেন, ধরেন আপনি ডিপ্লোমেট হিসেবে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ডিপ্লোমেট হিসেবে কাজ করেন, ফেসবুকে অন্যরা দেখে যে আপনি এখানে ডিপ্লোমেট হিসেবে কাজ করেন। তো এইগুলো করার পরে এই প্রশ্ন কিন্তু আপনাকে অনেকেই করবে যে এটা করে আপনার লাভ কি? এই প্রশ্নের সম্মুখীনটা আপনি বিভিন্ন সময় হবেন। এজন্য এই প্রশ্নের উত্তরটা জানাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে আপনি তো নিজে নিজেও পড়তে পারেন, বা আপনারা শুধু একাডেমিক ইয়ার পাশাপাশি আপনারা এখানে তো আরো অনেক কিছু করছেন, এগুলো কেন করছেন? তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলি, সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে কিন্তু নলেজটাই শেষ কথা না, যে আপনি খুব ভালো পারেন, আপনি খুব ভালো ডায়াগনোসিস করতে পারেন, কিন্তু আপনার কাছে রোগী আসে না, তখন আপনি কি করবেন? এজন্য কিন্তু মেডিকেল সায়েন্সের যে অর্গানাইজিং যে পাওয়ারটা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আপনার নেটওয়ার্কটাকে আপনি আরো একটু বৃদ্ধি করলেন। এই যে নেটওয়ার্কটা তৈরি করার এবং নেটওয়ার্কটা মেনটেন করার একটা ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন বাংলাদেশে এখন যদি আপনি একজন সাধারণ মানুষের সাথেও কথা বলেন, যে সে কোনো একজন ডাক্তারের কথা বললো বা কোনো একজন ডাক্তারের কথা জিজ্ঞেস করলেন, দেখবেন যে বাংলাদেশের মোটামুটি এখন অর্ধেক মানুষ ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম নেয়, এবং অর্ধেক না হলেও বিরাট একটা অংশ ডাক্তার সাকলাইন রাসেলের নাম জানে। তো ডাক্তার সাকলাইন রাসেল স্যার আমাদের জেনেসিসের একটা প্রোগ্রামে এসেছিলেন। তার তো বারডেমের একটা ডিপার্টমেন্টের হেড, ভাস্কুলার সার্জারি। কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির কিন্তু মানে খুব বড় ধরনের কোনো ডিগ্রি নিয়েছেন তা কিন্তু না। কিন্তু তিনি জনগণের সাথে কমিউনিকেট করতে পেরেছেন, এবং এই যে কমিউনিকেট করতে পারাটা, এটা কিন্তু আমাদের জীবনের পেশাগতভাবে সফল হওয়ার জন্য একটা মানে প্রাণ ভোমরা বলতে পারি। তো সেই কমিউনিকেট করার জন্য যে স্কিলটা, সেই স্কিল ডেভেলপমেন্টের কাজটা যদি আপনি এখন থেকে করা শুরু করতে পারেন, যে মানুষকে কিভাবে আপনি নিজের সাথে এনগেজ করতে পারেন, কিভাবে মানুষের কাছাকাছি যেতে পারেন। পাশাপাশি আমরা যে মানে বিভিন্ন সময় আমরা যে স্যারদের সাথে যে দেখবেন যে এখানে আমরা যে ক্লাসগুলো অ্যারেঞ্জ করি, বড় বড় স্যারদের ক্লাসগুলো অ্যারেঞ্জ করি, এটা কিন্তু আমাদের ডিপ্লোমেটরাই করে। এই যে স্যারদের কাছাকাছি যাওয়ার একটা ক্ষমতা আছে, স্যারদের সাথে কথা বলতে পারার এবং তাদেরকে ম্যানেজ করার যে পাওয়ারটা, এটা কিন্তু আপনি ডিপ্লোমেট হওয়া ছাড়া বা এই সমস্ত কাজগুলো করার ছাড়া আপনার মানে অর্জন করাটা আপনার জন্য খুব কঠিন হবে। তো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির একজন ডিপ্লোমেট হিসেবে যখন আপনি এই কাজগুলো করবেন, এবং এই কাজগুলো করার সময় আপনি এটা মনে করেই করবেন যে এটা আপনার নিজের কাজ, এবং এই কাজগুলো করার মাধ্যমে আপনার এই স্কিলটা ডেভেলপ করছে। এটা যখন আপনি নিজের মধ্যে ফিল করবেন এবং এই অনুযায়ী যখন আপনি কাজ করতে পারবেন, তখন হচ্ছে যে আপনি ডিপ্লোমেট হিসেবেও সফল হবেন, এবং পাশাপাশি এই যে ডিপ্লোমেট হিসেবে কাজ করাটা, এই কাজ করাটা আপনার জন্য উপকারী হবে। তো সবাইকে আমি মনে হয় এই সময় একটু বেশিও নিয়ে ফেলতেছি, এরপরে তো আবার তারাবির নামাজ আছে। তো সবার সাথে বিভিন্ন সময় দেখা হবে এবং কথা হবে, এবং পাশাপাশি আপনারা যারা ডিপ্লোমেট হিসেবে কাজ করছেন, অথবা যারা ডিপ্লোমেট না শুধু আমাদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তারা সবসময় আমাদেরকে একটু প্ল্যান দেওয়ার চেষ্টা করবেন যে আপনারা কি কাজ করতে চান, বা আমাদের আরো কি কি উদ্যোগ নেওয়া উচিত, আমাদের আর কি কি উইং খোলা উচিত। এগুলো নিয়ে যদি আপনাদের পক্ষ থেকে প্রস্তাব আসে, আমরা আমাদের এই সবার সাথে আলোচনা করে সেই জিনিসগুলো বাস্তবায়নের চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার সাদ্দাম হোসেনকে, এবং ধন্যবাদ ডাক্তার তাইমাকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর শরীফুদ্দিন ভাইয়াকে এত সুন্দর দিক নির্দেশনার জন্য। শরীফ ভাইকে অশেষ ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের জেনেসিস অনলাইন পোস্ট গ্রাজুয়েশনের জনপ্রিয় মেন্টর, আমাদের সবার পরিচিত ডাক্তার জহিরুল হক ভাই। ভাই বিসিএস হেলথ এবং এফসিবিএস পার্ট 2 পিলি পাস করছে এখন আপনার আর প্লাস্টিক সার্জারিতে। বাইকে আমাদের পার্টিসিপেন্ট এবং আমাদের উদ্দেশ্যে বিশেষ করে বাই জেনেসিস পোস্ট গ্রাজুয়েশন সেন্টারে অনেক জনপ্রিয় মেন্টর অ্যানাটমিক বাইকে অ্যানাটমিক বিষয়ে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর সাদ্দামকে আমাকে আমাদের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত সেকেন্ড ইয়ার যারা আছেন, যে সমস্ত ছোট ভাই বোনরা আছেন, তাদেরকে নিয়ে সুন্দর একটা আপনার দিক নির্দেশনামূলক বা পরামর্শমূলক একটা প্রোগ্রামের সুন্দর আয়োজন করার জন্য
আমি আমার জীবন থেকে নেওয়া একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। তখন আমি হচ্ছে রংপুর মেডিকেল কলেজে পড়ি। ইন দ্য মিন টাইম ফার্স্ট প্রফে আমাদের হচ্ছে আমরা শুনতাম যে ফার্স্ট প্রফে আমাদের এই টিচার দিনাজপুর মেডিকেল থেকে আসবে, ওই এক্সামিনার হয়তো রাজশাহী থেকে চলে আসবে বা খুলনা থেকে কিছু আমাদের টিচাররা চলে আসবে। তো দেখা যেত যে হয়তো কোনো পরিচিত নাই, বন্ধু বান্ধব নাই, কারোর সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে হতো যে হ্যাঁ ভাই তোমার তুমি আমি দোস্ত, তুমি আমাকে প্লিজ তোমাদের যে অ্যানাটমির যে স্যার যে জিনিসগুলো পড়িয়েছে একটু পাঠিয়ে দাও, বা ফিজিওলজি তুমি এই জিনিসগুলো একটু পাঠিয়ে দাও, এরকম করে করে একটু আদান প্রদান হতো। তখন এখন মনে হচ্ছে যে তখন যদি এরকম একটা অনলাইন ইউনিভার্সিটি থাকতো যেখানে কোন মেডিকেল কলেজে কি পড়ানো হচ্ছে, স্যারদের যে স্যাররা ঢাকা মেডিকেলে ক্লাস নিচ্ছেন তার যদি একটু ক্লাস করার সুযোগ থাকতো, রংপুর মেডিকেল কলেজের মধ্যে আমরা আছি, খুব একটা মানে একটা দিক নির্দেশনা বা একটা গাইডের একটা একটা অভাব একটা বোধ করা হতো। মনে হতো যে ওরা মনে হয় কিনা শিখছে, আমরা মনে হয় কিনা শিখছি, যদি একটু মানে ওপেনলি ডিসকাশন করার সুযোগ থাকতো। আলহামদুলিল্লাহ আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এরকমই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে সারা বাংলাদেশের যত নাম করা আমাদের স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, তারপরে হচ্ছে আমাদের যে সমস্ত সিনিয়র, তারপরে হচ্ছে জুনিয়র যারা আছেন, যারা খুব সফলতার সাথে তাদের এমবিবিএস কমপ্লিট করেছেন, তাদের একটা মিলন মেলা বলবো, বহিঃপ্রকাশ বলবো এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে, যার মাধ্যমে আমাদের শুধুমাত্র আমাদের ছোট ভাই বোনরাই নয়, বরং যারাই পোস্ট গ্রাজুয়েশন এই জগতে চলে আসতে পারে তারাই আপনার হচ্ছে একটা সুন্দর ভালো গাইড এবং খুব সুন্দর অনুপ্রেরণামূলক কিছু ইনফরমেশন পেয়ে যায়, যেটা আগামী দিনের পথ চলায় অনেক অনেক ভাবে হেল্প করে। আরেকটা এক্সপিরিয়েন্স বলে দিই, সেটা হচ্ছে একসময় আমার মনে হতো যে আমি একটু প্লাব পরীক্ষা দিই বা একটু এমআরসিএস পরীক্ষা দিই, অথবা হচ্ছে একটু দেশের বাইরে কিভাবে যাওয়া যায়, নিজেকে কিভাবে একটু শার্প করা যায়। এই ইনফরমেশন গুলো পুরো মেডিকেল কলেজে অনেক অনেক জায়গা, হয়তো আমি যথাযথ জায়গায় নক করি নাই, কিন্তু ইনফরমেশন পাওয়া যেত না, ইনফরমেশন গুলো ল্যাক হতো। তা আলহামদুলিল্লাহ আজকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে সেমিনার করছি, বিভিন্ন ডিসকাশন গুলো করছি, দেশের বাইরে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারটা তৈরি করতে পারি সেই জিনিসগুলো আমরা হাতের নাগালে পেয়ে যাচ্ছি। সো এটা একটা বিগ অপরচুনিটি আমাদের আপকামিং যারা ডক্টর তাদের জন্য, যারা এমবিবিএস পাস করবেন তাদের জন্য। এখন আসেন আমি আমার মূল টপিকে চলে আসি। আপনারা তো সেকেন্ড ইয়ার, দ্যাট মিনস হচ্ছে আর কিছুদিন পরেই হচ্ছে আপনারা ফার্স্ট পরীক্ষায় বসে যাবেন। এখানে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, একটা সাবজেক্ট, তার নাম হচ্ছে অ্যানাটমি। দেখেন এই অ্যানাটমি একটা সাবজেক্ট আমাদেরকে বারবার স্যার ম্যাডামরা বলতেন, ক্লাসে বলতেন যে তোমরা গ্রেস অ্যানাটমিটা পড়ো, গ্রেস অ্যানাটমিটা পড়ো। দেখা যায় যে আমাদের কিছু ক্লাস টিচার এত সুন্দর করে অ্যানাটমি পড়াচ্ছেন, মনে হয় চোখের মধ্যে ভাবছে, চোখ বন্ধ করলে মনে হয় যে হ্যাঁ অ্যানাটমি পড়ে যাচ্ছি, অ্যানাটমি পড়ে যাচ্ছি। আমি মনে হয় বনসে বনসে ঘুরছি, আমার অর্গান গুলো হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার অনেক স্যার ম্যাডাম এমনও আছেন যে ক্লাসে এসে কি পড়াচ্ছেন বোঝা যাচ্ছে না, বুঝতে পারছে না। ঠিক তেমনি একটা টপিক্স এর নাম হচ্ছে অ্যাবডোমেন। এই টপিক্সটা যখন আমাদের সেকেন্ড টার্মে যখন এটা পড়ানো হয়, তখন আমরা দেখতে পারি যে এক এক ব্যাচ টিচার এক এক ভাবে পড়াচ্ছেন। কোনো ব্যাচ খুব ভালোভাবে পড়ে খুব আগে যাচ্ছেন, কোনো ব্যাচ এটাতে খুব ভালো ডেভেলপ করতে পারছেন না। তো এটা একটা গ্যাপ থেকে গেল, জীবনে একটা বড় গ্যাপ থেকে গেল। এন্ড আমার লাইফ থেকে নেওয়া এই যে গ্যাপটা তৈরি হলো আমার সেকেন্ড ইয়ারে এসে, সেকেন্ড টার্মে যে গ্যাপটা তৈরি হলো অ্যাবডোমেনটা নিয়ে, স্যার ম্যাডামরা যে পড়ালেন, হয়তো আমি নিজে ঠিক মতো পড়তে পারিনি, এই যে একটা গ্যাপ থেকে গেল। আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে চলে আসলাম, যখন আমি এফসিপিএস পার্ট 1 সার্জারিতে দিব, তখন আমার দেখা গেল যে এই অ্যাবডোমেন এই একটা মাত্র টপিকস পুরো অ্যানাটমির, সুপেক্স আছে, ইনফেরিয়র এক্সট্রিমিটি আছে, থোরাক্স আছে, হেড নেক আছে, নিউরো অ্যানাটমি আছে, আবার অ্যাবডোমেন আছে। এই অ্যাবডোমেন এই একটা টপিক থেকে এফসিপিএস পার্ট 1 সার্জারিতে মিনিমাম কোশ্চেন আসলো 24টার মতো কোশ্চেন চলে আসলো। গাইনিতে এই টপিকটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসলো অ্যাবাউট 20টার মতো কোশ্চেন চলে আসলো। 50টা কোশ্চেনে যদি 20 কোশ্চেন অর 25 কোশ্চেন এই অ্যাবডোমেন থেকে চলে আসে, এটা হিউজ পড়া। তো আমি এই যে লাইব্রেরিতে বসে বসে এই অ্যাবডোমেনটা, সেই ফার্স্ট ইয়ারে আমি যে অ্যাবডোমেন যে বইটা পড়েছিলাম সেই বইটার সাথে নিয়ে আমাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হলো, পড়তে হলো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হলো। স্যার ম্যাডামরা বলেছিলেন গ্রেস অ্যানাটমি পড়ো, কেউ কিন্তু বলেন নাই বিডি পড়া দরকার নাই, কেউ কিন্তু বলেন নাই একে দত্ত পড়া দরকার নাই। আমরা কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকে হয় একে দত্ত পড়তাম অথবা বিডি জোড়শিয়া পড়তাম, গ্রেস অ্যানাটমি হ্যাঁ কালোবর্ধে পড়তাম। আরো অসংখ্য বই আছে যেগুলো বইয়ের আমরা নাম শুনি নাই। এখন ঢাকা মেডিকেলে আমাদের অনেক ছোট ভাইরা তারা বিশ্রাম সিং কিনে নিত, অনেকে বিশ্রাম সিং গুলো তারা পড়তে থাকেন। তো এই যে গ্যাপ গুলো তৈরি হলো, এই গ্যাপ গুলো কিন্তু ওই সময় যদি পূরণ করে ফেলতাম, তাহলে পোস্ট গ্রাজুয়েশনে এসে ফার্স্ট যে অ্যাটেম্পটা, সেই অ্যাটেম্পটাই হয়তো আমার পেপার 1টা খুব ভালো হয়ে যেত। পরীক্ষার হলে যখন বসলাম, বসার পরে দেখছি যে না অনেক কিছুই মনে পড়ছে না, অনেক কিছু পারছি না, আমি কোরিলেট করতে পারছি না। গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে শুরুতেই। এই জন্য এখনকার যে পড়াটা আপনারা করবেন, এই পড়াটাই
আপনার আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কাজে লাগবে। এই কথাগুলো ক্লাসে কিন্তু স্যাররা আমাদেরকে বলতেন, ম্যাডামরা আমাদেরকে বলতেন যে তোমরা একটু পড়ো, তোমরা একটু বুঝে বুঝে পড়ো। আমাদের কি হয়েছে, হ্যাঁ ঠিক আছে নোটপাতি আছে, রেফারেন্সে একটা গাইড বই আছে, ওকে ওটাই ধুমায় পড়ে যাই, ওটা দিয়ে ভাইবা, ওটা দিয়ে স্যাররা ক্লাসের মধ্যে যা পড়েছে সবচেয়ে ভালো স্টুডেন্টরা যেটা জিনিসগুলো করেছেন সেগুলো আমরা একটু ধুমায় একটু কচলাই যেভাবে হোক মাথার মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষা হলে গিয়ে উপরে দিলেই হলো। কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কিন্তু কখনোই এভাবে সম্ভব নয়। পোস্ট গ্রাজুয়েশনটা কিন্তু নিজেকে জিনিসগুলো পড়তে হয়, বুঝতে হয়। তো এই কাজটাই যদি আমরা শুরুর দিকে করতে পারি, এই কাজটাই যদি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে নিজের বেসটা তৈরি করি, তাহলেই দেখবেন আমরা সবাই এক চান্সে পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারবো। আমরা খুব ভালোভাবে আমাদের পোস্ট গ্রাজুয়েশনটাকে আপহোল্ড করতে পারবো এবং নিজের কোনো গ্যাপ হবে না, কোনো সেশন জট হবে না। আপনি তরতর করে সামনের দিকে এগোতে থাকবেন। ফার্স্ট ইয়ারের যে কয়েকটা সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি, এরপরে বায়োকেমিস্ট্রি, এই 3টা সাবজেক্টই সুপার ডুপার ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট প্রপে যে সাবজেক্ট গুলো আছে খুবই ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট গুলো সম্পর্কে একটা ওভারঅল কনসেপশন এই আপনার ফার্স্ট প্রপেই আপনার খুব ভালো করে আপনার গ্যাদার করতে হবে। এটা আপনাকে FCPS পার্ট 1 এর যারা সার্জারিতে অথবা গাইনিতে দিবে তাদেরকে পেপার 1 এ হেল্প করবে, পেপার 2 তে হেল্প করবে। দেখেন একটা পোস্ট গ্রাজুয়েশনের পেপার 1 পেপার 2 দুটাই আমাদের ফার্স্ট প্রপের এই পড়াগুলা। চিন্তা করে দেখেন তাহলে আজকের আপনারা ডক্টররা এই যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি বাস্তবসম্মত ভাবে আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 16 বছর আগে যদি আমাদেরকে কেউ বলতেন তাহলে কতই না ভালো হতো। আমরা দেখা যেত যে আমাদের এই সময়গুলো গ্যাপ হতো না, কত সুন্দর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। কথা বুঝতে পারছেন? তো অ্যানাটমি বিষয়গুলো তো অবশ্যই স্যাররা যেভাবেই পড়ান না কেন স্যারদের সম্পর্কে স্যারদের এই পড়াগুলো একটু মাথার মধ্যে রাখবেন এবং আপনি যে কোনো একটা বই ফলো করেন। ওয়েদার এটা গ্রেস অ্যানাটমি হতে পারে, ওয়েদার এটা আপনার বিষ্ণাম সিং হতে পারে, বিডি চৌরাশি হতে পারে বা দত্ত হতে পারে, এবং বইগুলো রেখে দিবেন। যেমন আমাকে যদি বলা হয় যে ভাইয়া আপনার থার্ড ইয়ারের বইগুলো কই, আমি বলবো আমার থার্ড ইয়ারের বই নাই। কেন? আমি থার্ড ইয়ারের বইগুলো আমি ক্যাম্পাসে আমার ছোট ভাইদেরকে দিয়ে আসছি, ওদেরকে বলেছি তোমরা এটা পড়ো। কিন্তু এই থার্ড ইয়ারের বইগুলো যদি আমার থাকতো খুব ভালো হতো। কেন? কারণ আমি বইগুলো সবগুলো দাগানো, প্রত্যেকটা লাইন বাই লাইন আমার দাগানো আছে, কিন্তু সেই বইগুলো নাই। এই জন্য আপনার পুরো মেডিকেল 5 বছরের যত বই আছে সবগুলো বই আপনার হাতে রেখে দিবেন, সমস্ত বই আপনার কাছে রেখে দিবেন। এগুলো কাজে লাগবে, কোনো না কোনো সময় এগুলো কাজে লাগবে, কোনো বইগুলো কখনোই ছাড়বেন না। কথা বুঝতে পারছেন? আর কয়েকদিন পরে ফার্স্ট পরীক্ষা দিবেন, সেহেতু আপনাদেরকে বলতে চাই যে অ্যানাটমির যে বিষয়গুলো আছে আপনার প্রত্যেকটা জিনিস, ওয়েদার এটা আপনার অস্টিওলজি হোক, বোনস হোক, অর্গান হোক, জিনিসগুলো ধরে 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 একটা কনসেপশন তৈরি করবেন, একটা ব্যাকআপ, মানে একটা নলেজ, একটা সামারিজ ইনফরমেশন আপনার মাথায় নিবেন। একদম ধারাবাহিক মুখস্থ করে যাবেন না, বোনস ভিসেরা সবগুলো হাতের মধ্যে নিয়ে সুন্দর করে বুঝে বুঝে করবেন এবং প্রত্যেকটা লাইন বাই লাইন করবেন। যে জায়গাগুলোতে কনফিউশন অ্যারেঞ্জ করবে, যে জায়গাগুলোতে ঝামেলা অ্যারেঞ্জ করবে, সেগুলো আমাদের সাথে ডিসকাস করবেন। ওদের আপনারা কোশ্চেন করবেন, আপনারা সাদ্দাম ভাইকে পাঠাই দিবেন, আপনার জিনিসটা অনলাইন ইউনিভার্সিটিতে লিখবেন যে আমরা অ্যানাটমির, আমরা ফিজিওলজির, আমরা বায়োকেমিস্ট্রির এই জিনিসগুলো বুঝতে পারছি না, আমাদেরকে এগুলো নিয়ে একটু ডিসকাশন করেন। প্রচুর পরিমাণে এখন সেমিনার হচ্ছে, প্রচুর পরিমাণে এখন ক্লাস হচ্ছে, ডিসকাশন হচ্ছে। আপনি আজকে আপনার মেডিকেলের হয়তো দেখা যায় যে সরকারি মেডিকেল গুলোতে অনেক সময় টিচারের স্বল্পতা থাকে, অনেক ডিপার্টমেন্টের টিচার থাকে না, তাই বলে কি আপনি সেই গ্যাপের মধ্যে পড়ে যাবেন? কখনোই না। আপনি যেখানে কনফিউশন অ্যারেঞ্জ করবে ঠিক সেখানেই আপনি নক করবেন যে আমি এই টপিকসটা বুঝতে পারছি না। না বুঝে পড়বেন না, অবশ্যই ওই টপিকসটা কেউ না কেউ ভালো বুঝে সেই আপনাকে একটা ভালো গাইড করবে। আর এখন ইউটিউবের যুগ, ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, যে কোনো টপিক যখনই বুঝবেন না সেই জিনিসগুলো ইউটিউবের মধ্যে দেখে নিবেন, যেখানে আপনার প্রচুর মানে হিউজ পরিমাণ কালেকশন আমাদের অনলাইন ইউনিভার্সিটিতে আছে, প্রচুর পরিমাণে বই আছে, অসংখ্য আপনার শর্টকাট কিছু টেকনিক আছে যেগুলো সুন্দর করে পড়াশোনায় আত্মস্থ করা যায়। আমি বলতে চাই সেটা এই যে আপনারা ফার্স্ট প্রপে অ্যানাটমি যে সাবজেক্টটায় পরীক্ষা দিবেন, এই পরীক্ষায় এই সাবজেক্টটাই আমাদের পোস্ট গ্রাজুয়েশনে, ওয়েদার ইট ইজ ডিপ্লোমা, ওয়েদার ইট ইজ রেসিডেন্সি এক্সাম, ওয়েদার ইট ইজ FCPS পার্ট 1 সার্জারি, ওয়েদার ইট ইজ FCPS পার্ট 1 গাইনি এন্ড আদার্স, সব জায়গাতেই এই অ্যানাটমি কাজে দিবে। কথা বুঝতে পারছেন? সুতরাং অ্যানাটমির গ্রস জিনিসগুলো, অ্যানাটমির গ্রস অ্যানাটমি, তারপরে হিস্টোলজি, এমব্রায়োলজি, তারপরে অ্যাবডোমেন, সুপার এক্সট্রিমিটি, ইনফ্রা এক্সট্রিমিটি ধরে 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 পড়বেন, বুঝে বুঝে পড়বেন, কোথায় কোন ভেসেল সাপ্লাই দিচ্ছে, কোথায় কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে। যেমন আপনারা এখন সেকেন্ড ইয়ারে উঠেছেন, আপনাদের অ্যাবডোমেনের একটা টপিক হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে খুব বেশি পড়বেন না। আপনাদেরকে স্যার হয়তো সারফেস অ্যানাটমিতেও হয়তো বলতে পারে যে ঠিক আছে বলো দেখি অ্যাবডোমিনাল অ্যাওর্টার পালসেশন কোথায় দেখা যায়, শুধু একটু পর্যন্ত শেষ। কিন্তু এই একটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ দিয়ে কত সাপ্লাই আছে, হিউজ পরিমাণ কোশ্চেন পোস্ট গ্রাজুয়েশন করা যায়। ইনফ্রাভেনা কাভার, এটা আপনি আপনার থোরাক্সেও পড়েছেন, আবার এটা অ্যাবডোমিনের মধ্যেও আছে।
তো এটা আপনি হয়তো পড়ে গেছেন, আপনি সুপ্রিভেনাকা বা ইনফ্রাভেনাকা বা কোথায় রাইট এটিএমে গিয়ে ডিলিং করছে শুধু একটু পর্যন্ত আসেন, কিন্তু এই ইনফ্রাভেনাকা বা সুপ্রিভেনাকা থেকে হিউজ পরিমাণ কোশ্চেন পোস্ট গ্রাজুয়েশন আছে। সুতরাং পোস্ট গ্রাজুয়েশনে কোরিলেশন ফার্স্ট ইয়ার থেকেই করা যায়, হিউজ পরিমাণে করা যায়, কিন্তু আমরা সেটা করবো না। এটা করতে গেলে আপনার ফার্স্ট ইয়ারের প্রিপারেশনটা খুব একটা ভালো হবে না, কথা বুঝতে পারছেন? তো আপনি শুধু গ্রস নলেজ গুলো, গ্রস ইনফরমেশন গুলো, যে হ্যাঁ এই আর্টারিটা এখানে থাকে, আমরা যেমন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে প্রচুর পরিমাণে রিলেশন পড়ি, এটা রিলেশন ওটা রিলেশনে প্রচুর পরিমাণ রিলেশন পড়তে পড়তে মুখস্থ করে ফেলি, কিন্তু এই রিলেশন গুলো পড়ছি কেন? এটা কোরিলেশনটা কোথায়? এই রিলেশন গুলোর কোরিলেশন করবো কিভাবে? যখন আপনি একটা অপারেশন করতে যাবেন তখনই আপনার এই কোরিলেশন গুলো চলে আসবে। এটাই পরীক্ষার কোশ্চেন। তাইলে ম্যাডাম এবং স্যাররা যে আমাদেরকে বারবার রিলেশন করায়, যে অ্যান্টেরিয়র রিলেশন এইটা, পোস্টেরিয়র রিলেশন এটা, যেমন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামের ক্ষেত্রে বলা হয় যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে অ্যান্টেরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন, ল্যাটারাল, মিডিয়াল, দুনিয়ার যত রিলেশন আছে সব মুখস্থ করে ফেলে। কিন্তু এটার ইম্পর্টেন্সটা কি? এটার উদ্দেশ্যটা কি? কেন এটার আপনার হচ্ছে পড়ানো হচ্ছে? কারণটা হচ্ছে আপনি যদি ভবিষ্যতে সার্জন হন, তাহলে আপনি যদি কখনো হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস যখন অপারেশন করতে যাবেন, তখন এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামের রিলেশন আপনার জানতে হবে। অথবা আপনি যখন গ্যাস্ট্রোজেজিনোস্টমি করতে যাবেন, তখন এই ডিউটেনামের রিলেশন রাখতে হবে, যাতে অপারেশন করতে গিয়ে আপনি কোনো অবস্থাতেই কোনো একটা অর্গান, কোনো টেস্ট স্ট্রাকচার ইনজুর করে না দেন। মেডিসিনটা বলবেন যে আমার টার্গেট হচ্ছে মেডিসিনে পড়া, তাই বলে কি আমিও পড়বো? ডেফিনেটলি পড়বেন, কারণ একটা গ্রস জিনিস যদি আপনার জানা থাকে, আপনি খুব সুন্দর করে সারাটা জীবন অন্ততপক্ষে মানুষকে একটা পরামর্শ দিতে পারবেন, কিছু বলতে পারবেন। তা আমার মনে হয় যে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আপনারা রেডি হয়ে যান, যে এই যে আপনারা যে কজন পার্সন আজকে এখানে জয়েন করেছেন অথবা লাইভের মধ্যে যারা আছেন, ইনশাআল্লাহ আপনাদের পোস্ট গ্রাজুয়েশন একসাথে হবে। তার আগে প্রথম শর্ত হচ্ছে এই ফার্স্ট প্রফের যে বাধাটুকু আছে, এই বাধাটুকু ডিঙ্গাতে হবে। এই ফার্স্ট প্রফটা সুন্দর করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে, এন্ড পড়াটাকে গুছাই নিবেন, পড়াটাকে সাজাই নিবেন, ঠিক আছে? পরে যখন আপনার ফাইনাল প্রুফ দিয়ে চলে আসবেন, তখন আমরাই বলে দিব এই যে আজ থেকে আপনার হচ্ছে 3 বছর আগে আপনারা তো হয়তো ফাইনাল প্রুফ দিয়ে দিবেন হচ্ছে যারা আপনার হচ্ছে এই 2018 সেশনে বা 19 সেশনে যারা জয়েন করেছেন, তারা হয়তো 5 বছর পরে 2025 সালের দিকে বা 24 সালের দিকে আপনারা ফাইনাল প্রুফ পরীক্ষা দিবেন। তারপরে তো পজিশন। আজ থেকে 5 বছর বা 6 বছর পর আমরাই বলবো যে এই যে আপু, এই যে ভাইয়া, আপনি যে এই যে আজকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে এই যে ক্লাসটা করেছিলেন, এই যে জহির ভাই একটা কথা বলেছিলেন যে এটা কাজে লাগবে, এটা কিভাবে কাজে লাগছে এখন দেখেন। আমার কথা বুঝতে পারছেন? সো প্রিপারেশনটা খুব সুন্দর করে এখন থেকে নিবেন। অন্তত পক্ষে আপনার ইনফরমেশন, একটা অর্গান আছে, এই অর্গানের সাপ্লাইটা কি, এই অর্গানের ব্লাড সাপ্লাইটা কি, এই অর্গানের নার্ভ সাপ্লাই কি, এই অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ কি, প্রত্যেকটা অর্গান করার কিছু সিস্টেম আছে। অর্গানটা কি? প্রথমে একটা অর্গান নিবেন, বডিতে অর্গানটা কিভাবে থাকে, এরপরে সেই অর্গানটার ইম্পর্টেন্সটা কি, এটা কি ধরনের অর্গান, কি টাইপ অর্গান, এরপরে এটা ব্লাড সাপ্লাই পড়েন, নার্ভ সাপ্লাই পড়েন, লিম্ফেটিক ড্রেনেজ পড়েন, লিম্ফেটিক ড্রেনেজ পড়ে ফেলেন। এরপরে এর কোনো ইম্পর্টেন্স, কোনো রিলেশন আছে কিনা, এটা কোনো ক্লিনিক্যাল কোনো ইম্পর্টেন্স আছে কিনা, এটা একটু পড়ে ফেলেন। দেখবেন আপনি নিজে নিজে খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন যে কোনো অর্গানের ক্ষেত্রে। কিছু গ্রস কিছু কথাবার্তা আছে, ইম্পর্টেন্স অফ দিস অর্গান, এই অর্গানটা কি টাইপ অর্গান, অর্গানটার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ, কথা বুঝতে পারছেন? এরকম করে পড়বেন। আমাদেরকে সেই ফার্স্ট ইয়ারের ম্যাডাম একবারে বলেছিলেন যে পুরো বডির ব্লাড সাপ্লাই পড়বা, পুরো বডির ভেনাস ড্রেনেজ পড়বা, পুরো বডি লিম্ফেটিক ড্রেনেজ পড়বা। আজকে যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন আসি, তখন দেখি যে ম্যাডামের এই কথাটা কত কাজে দিয়েছে। আমি যদি হোল বডির ব্লাড সাপ্লাই পড়ি, আমি যদি হোল বডির লিম্ফেটিক ড্রেনেজ পড়ি, ভেনাস ড্রেনেজ পড়ি, তাহলে খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে এই ব্লাড প্রবাহের সাথে সাথে বলতে পারবো যে এই অর্গানকে ব্লাড সাপ্লাইটা দিচ্ছে, ওই অর্গানকে সাপ্লাইটা দিচ্ছে, ওই ভেসেলটা ওইখানে যাচ্ছে, ওই ভেনাস ড্রেনেজ, আলটিমেটলি সমস্ত ভেনাস ড্রেনেজ কোথায় যায়? রাইট এটিএমে চলে যায়, তাই তো নাকি? তাহলে আমি যদি ভেইনের ভিতরে ঢুকে পড়ি, তাহলে আমি একদম সরাসরি হার্টে চলে যাবো। তাহলে যে কোনো ভেনাস ড্রেনেজকে হেড থেকে হার্টে নিয়ে যাবেন, হাত থেকে হার্টে নিয়ে যাবেন, পা থেকে হার্টে নিয়ে যাবেন, কথা বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে আপনি কোরিলেশন করতে পারছেন। এই যে ফার্স্ট ইয়ারই আপনি কোরিলেশন করতে পারছেন, এটাই আজ 4 বছর পর আপনাকে কাজে দেবে, 4 বছর পর আপনাকে পথ দেখাবে। তখন নতুন করে আপনাকে আর অ্যানাটমি নিয়ে পিজি লাইব্রেরিতে বসে বসে পড়তে হবে না, হায় হায় আমি কি করেছি, কি গ্যাপটা দিয়ে আসছি, এই হায় হায় তখন করতে হবে না, আপনার গ্যাপও হবে না, এক চান্সে করতে পারবেন। তখন আপনি চিন্তা করবেন আমি ক্লাব দিব, আমি ইউএসএ মিলিত, আমি দেশের বাইরে ডিগ্রিগুলো অর্জন করবো, আমি এমআরসিএস দিব, আমি এমআরসিওজি দিব, আমি এমআরসিপিসিএস দিব, আমি এমআরসিপি দিব, আরো ইন্টারন্যাশনাল ডিগ্রিগুলোর দিকে আপনি ছড়া যাবেন। আপনি নিজেকে এনরিচ করবেন, নিজেকে যত বেশি পরিমাণে এনরিচ করবেন, তত বেশি পরিমাণে কি হবে, আপনার কোয়ালিটি ইমপ্রুভ করবে, আপনার কোয়ালিটি ইমপ্রুভ করবে। আর পৃথিবীতে কোয়ালিটি পার্সনের খুবই প্রয়োজন। পড়া সবাই পড়ে, কিন্তু কোয়ালিটি অর্জন কিছু মানুষই করে। আপনি আগে নিজেকে সেই কোয়ালিটি অর্জন করার জন্য নিজেকে এনরিচ করেন। যত বেশি পরিমাণে নলেজ, ইনফরমেশন, যত পরিমাণে আপনার এক্সপিরিয়েন্স থাকবে, আপনি তত পরিমাণে একজন কোয়ালিটি পার্সন হিসেবে তৈরি হয়ে যাবেন। তাহলে আজকে রমজান মাস, আমরা সবাই ইফতার
করেছি। আর কথা না বাড়াই, ছোট ভাইদের উদ্দেশ্যে, ছোট বোনদের উদ্দেশ্যে আমার এই ছিল পরামর্শ। আরো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আসতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে মানে নোট করার কতটা গুরুত্বপূর্ণ, মানে অ্যানাটমি হোক ফার্স্ট ইয়ারে নোট করাটা কতটা গুরুত্বপূর্ণ, নাকি বই দেখায় পড়া বেটার নাকি নোট করাটা গুরুত্বপূর্ণ, এটা ছিল আমার কোশ্চেন। জুলকারনাইন সৈকত, জি। জুলকারনাইন সৈকত, জি। তুমি যে কোশ্চেনটা করেছো আবার রিপিট করো, কথাগুলো শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমি বললাম যে মানে ফার্স্ট ইয়ারে নোট করাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি দত্ত হোক বিডিতে হোক মানে কোন একটা জিনিস পড়তেছি, সেটা খাতায় নোট করাটা কি গুরুত্বপূর্ণ নাকি বরং বই থেকে দেখায় পড়াটা বেটার, কোনটা ভালো? আপনি যে কোনো পড়াই পড়েন না কেন বইয়ে মার্কিং করেন, আপনি নোট করতে পারেন, খুবই ভালো। যারা নোট করে পড়ে তারা নলেজ গুলো পায়, কিন্তু আপনার আপনি যদি বইটা মার্কিং করে রাখেন তাহলে এটা সারা জীবনের জন্য আপনার একটা অ্যাসেট হয়ে গেল। আপনি বুক মার্ক করেন, এই একটা বইয়ের মধ্যে আপনি 2টা বইয়ের ইনফরমেশন নিয়ে আসেন, আপনি নোট করতে পারলে ভালো। 4 বছর পর এই নোটটা থাকবে কিনা এটাও সন্দেহ। তাই আপনি যদি নোট করে। জি জি, আমিও এটাই বলছিলাম। আর কোনো কোশ্চেন থাকলে ভাইকে করতে পারেন, কোনো বিষয়ে জানার থাকলে ভাইকে বলতে পারেন। অ্যানাটমি প্লাস আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে ভাইকে কোশ্চেন করতে পারেন। ওয়ালাইকুম স্যার। জি স্যার, আমি এখন থার্ড ইয়ারে আছি, তো এখন থেকে কিভাবে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন আর কি নিতে পারি? কোশ্চেন ব্যাংক সলভ করা কিংবা আর কি এই রিলেটেড কিছু যদি বলতেন। আচ্ছা, একসময় তো আমরা যখন এমবিবিএস এ ছিলাম তখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একসাথেই ছিল। এখন তো সেকেন্ড প্রপ হচ্ছে থার্ড ইয়ার, আর ফোর্থ ইয়ারটা হচ্ছে মনে হয় থার্ড প্রপ, তাই তো? আচ্ছা, এন্ড হচ্ছে থার্ড ইয়ারে হচ্ছে 2টা ইম্পর্টেন্ট সাবজেক্ট মেবি, একটা হচ্ছে প্যাথোলজি মাইক্রোবায়োলজি কি থার্ড ইয়ারে নাকি ফোর্থ ইয়ারে? না ভাই, থার্ড ইয়ারে আপনার কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন 2টা, আর ফোর্থ ইয়ারে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি 3টেই ফোর্থ ইয়ারে। ওকে, ভেরি গুড। আচ্ছা শুনেন, কমিউনিটি মেডিসিন খুবই খারাপ একটা সাবজেক্ট আমরা মনে করি, বাট আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য এই কমিউনিটি মেডিসিনের একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এই চ্যাপ্টারটা আপনার মেডিকেলে পোস্ট গ্রাজুয়েশন যদি আপনি করতে চান, যে কোনো জার্নালে যদি কোনো থিসিস জমা দেন, আপনার সারাটা জীবন কাজে লাগবে, সারাটা জীবন কাজে লাগবে। আমরা আরএফএসটিতে গিয়ে 7 দিনের জন্য আরএফএসটিতে যেতাম। এই আরএফএসটিতে আমরা এই বায়োস্ট্যাটের উপরেই আমরা ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমরা বই বানাতাম, আমরা থিসিস করতাম, কিছু কোশ্চেনিয়ার বানাতাম। তো যারা থার্ড ইয়ারে আছেন, আপনি এই একটা বছরে আপনার কাজই হচ্ছে কিভাবে একটা আপনার পাবলিকেশনে পাবলিশ করা যায়, কিভাবে একটা লেখা পাবলিশ করা যায়, অথবা কিভাবে থিসিস করা যায়, কিভাবে ডিজার্টেশন করা যায়, এই টেকনিক গুলো শিখে নেওয়া। কথা বুঝতে পারছেন? বায়োস্ট্যাটিক্স এর উপরে পোস্ট গ্রাজুয়েশনে মিনিমাম 10 মাস থাকে, 10 মার্কস থাকবে এফসিপিএস এ, রেসিডেন্সিতে থাকে না, ডিপ্লোমায় থাকে না। বাট এফসিপিএস এ আপনি মেডিসিনে পরীক্ষা দেন, সার্জারিতে পরীক্ষা দেন, মিনিমাম 10 মাস থাকবে। এই কথাটাও আমাদের কেউ বলে না। আপনি পুরো কমিউনিটি মেডিসিন, আপনি পাবলিক হেলথ পড়ে পাগল হয়ে গেছেন, কিন্তু বায়োস্ট্যাট একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট, একটা টপিকস, এই একটা টপিকস আপনার সারাটা জীবন কাজে লাগবে। আজকে আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির মাধ্যমে মোজাম্মেল হক স্যার, আমাদের বিএসএমইউ এর হচ্ছেন সম্মানিত বায়োকেমিস্ট্রি অনারেবল স্যার, উনি সেই বায়োস্ট্যাটের উপর সেভারাল টাইমস আমাদের এখানে সেমিনার করেছেন। স্যার অসংখ্য ইনফরমেশন দিয়েছেন। আমরাও এখন পর্যন্ত বায়োস্ট্যাটের স্যারের ক্লাসগুলো করছি, বারবার করছি। কেন? কারণ আমাদের সামনে থিসিস আছে, আমাদের সামনে ডিজার্টেশন আছে, আমাদের পাবলিকেশন গুলো বের করতে হবে। যে কোনো থিসিস করতে চাই আমরা আটকে যাই। কেন আটকে যাই? কারণ আমরা বায়োস্ট্যাট সম্পর্কে আমাদের ধারণা নাই। কথা বুঝতে পারছেন? আমাদের বায়োস্ট্যাটের মধ্যে আমাদের সেন্সিটিভিটি কি, তারপরে ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি কি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। আমাদের ডাটা কি, পাই চার্ট কি, এই চার্টটা নিয়ে আমাদের কোনো ধারণা নাই। আপনার থার্ড ইয়ারে, লাবণ্যকে বলছি, আমাদের থার্ড ইয়ারে সবার, লাবণ্যের মাধ্যমে সবাইকে বলতে চাই যে থার্ড ইয়ারের জন্য যেহেতু কমিউনিটি মেডিসিন আছে, কমিউনিটি মেডিসিন বাকিগুলো পড়ে যাবেন, একটা ইনফরমেশন, একটা নলেজ আপনার গ্যাদার করবে। বাংলাদেশের আপনার হসপিটাল গুলো সম্পর্কে বা হেলথ কাঠামো সম্পর্কে আপনি একটা ভালো ধারণা নিতে পারবেন। কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে বায়োস্ট্যাটিস্টিক্স। এটা আপনার সারা জীবন কাজে লাগবে, হোল দ্য লাইফ আপ টু যতই আপনি পোস্ট গ্রাজুয়েশন করতে চান, যদি আপনি কোনো থিসিস জমা দিতে চান, ইন্টারন্যাশনাল কোনো পাবলিকেশন আপনি বের করতে চান, তাহলে এটা কাজে লাগবে। সো এটাতে আপনি ইনফরমেশন বাড়াতে হবে। আরএফএসটিতে আপনার যে 7 দিন থাকবে, সেই 7 দিন স্যারদের সাথে লেগে থাকবেন, যাতে আপনি পরবর্তীতে আপনার ইনফরমেশন গুলো আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন। ইভেন যারা ইন্টার্নশিপেও যাবেন, ইন্টার্নশিপে কমিউনিটি মেডিসিন বা রুরাল এরিয়াতে যে আপনাদেরকে পাঠায় দেয় 7 থেকে 14 দিনের জন্য, যাবেন এবং স্যারদের সাথে যোগাযোগ করে কোশ্চেন নিয়ে তৈরি করে যাবেন স্যারদের কাছে। জীবন থেকে নয়, একদিন জীবনের কথা আপনাদেরকে বলছি। কথা বুঝছেন? যা শেখার এই 5 বছরই শিখতে হবে।
গ্যাদার করে করতে হবে। পোস্ট গ্রাজুয়েশনের জন্য আলাদা করে নতুন কিছু করার প্রয়োজন নাই, এটাই আপনার কাজে দিবে। আমার কথা বুঝতে পারছেন? আর কোশ্চেন সলভ টপ নেওয়ার, আপনি কোশ্চেন সলভ করার জন্য প্রচুর সময় পাবেন, আপনি পোস্ট গ্রাজুয়েশনে পড়ার জন্য অনেক টাইম পাবেন, তখন আপনি প্রচুর কোশ্চেন সলভ করেন। এখন আপনি আপনার নলেজ গুলো বাড়ান, ঠিক আছে? আপনার বেসিক নলেজটা, আপনার বেসটা তৈরি করেন। আপনার বেসটা যত ভালো তৈরি হবে, তত আপনি আগামী দিনে প্রসিড করতে পারবেন। একজন চ্যাট অপশনে কোশ্চেন করেছেন, আচ্ছা মে 2021 ফার্স্ট প্রো হওয়ার কথা ছিল, সেটা কবে হওয়ার সম্ভাবনা আছে? এই বিষয়ে সাদ্দাম আপনাদেরকে জানাই দিবেন যে কবে হতে পারে, আনুমানিক স্যারদের প্ল্যানটা কি, বা আমাদের বিভিন্ন জায়গাগুলো, যেহেতু করোনা খুবই বেড়ে গেছে, আমরা প্রতিনিয়ত করোনা পেশেন্ট গুলো দেখছি, তাদেরকে ম্যানেজ করছি। সো আদৌ আপনার হচ্ছে মে মাসে এটা হওয়ার চান্স আছে কিনা, বা এটা মেডিকেল সায়েন্সে যত বেশি পরিমাণে ডক্টররা আপনার হচ্ছে মানে হচ্ছে এই মানে যদি গ্যাপ হয়ে যায়, 6 মাসের গ্যাপ হয়ে গেলে প্রচুর পিছিয়ে যাবে। আমরা ডক্টর পাবো না, আলটিমেটলি দেশে ডক্টরের প্রয়োজন, হিউজ পরিমাণ ডক্টর প্রয়োজন। এই জন্য সেশন জট না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেশন জট মুক্ত একটা মেডিকেল লাইফ আমরা চাই। সাদ্দাম, আরো কারো কোনো কোশ্চেন আছে? খুব সুন্দর একটা কোশ্চেন করেছে যে ভাইয়া, খুব একটা ভ্যালিড কোশ্চেন এই কোশ্চেন। এই করোনা মহামারীর কারণে আমরা অনলাইনে বোনস কিংবা ভিসেরা হাতে না ধরেই মুখস্থ করে যাচ্ছি, এভাবে আমাদের সিলেবাসও শেষের দিকে প্রায়। বলা হচ্ছে প্রুফের আগে কলেজ থেকে দেখানো হবে, এক্ষেত্রে আমরা কিভাবে কি করব? আচ্ছা, খুব সুন্দর একটা ভ্যালিড কোশ্চেন করেছেন। আপনি তো হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যেহেতু একটা বোনসের সেট অবশ্যই আমি মনে করি যে আমাদের ছোট ভাই বোনদের হাতে আছে। সো আপনি আপনার হচ্ছে যে কোনো জিনিসই করতে চান না কেন, আমি বারবার বলছি যে আপনার টেলিগ্রাম যদি থাকে, টেলিগ্রাম থেকে আপনি অসংখ্য আমাদের হচ্ছে বা নিউক্লিয়াস একটা সাইট আছে, এই সাইট থেকে অসংখ্য আপনার হচ্ছে এরকম আপনার হচ্ছে সাইট গুলোতে আপনি অসংখ্য ইনফরমেশন পাবেন, অসংখ্য ভিডিও পাবেন। আপনার প্রত্যেকটা বোনস নিয়ে ভিডিও আছে, কথা বলছেন? আপনি সেই বোনস গুলো মনে করেন যে আপনার টিচার আপনাকে পড়াচ্ছে, ওদের আপনার টিচার আপনাকে পড়াচ্ছেন, ঠিক আছে? একটা ভিডিও দেখবেন, আপনার টিচারই আপনাকে পড়াচ্ছেন, যেখানে যেখানে বোনসের যেখানে যেখানে যে পার্টস গুলোতে উনি দেখাবেন, সেই পার্টস গুলো সেই বোনসটা আপনি হাতে নিবেন, পুরো অ্যানাটমিক্যাল পজিশন দেখাবে, কোথায় কোন অ্যাটাচমেন্ট লাগে, কোন বোনসটা আপনার বা কি টাইপের বোন, কোন বোনসটার ইম্পর্টেন্স কি, সবগুলো পড়াবে। সো আপনি এগুলো বোনসের জন্য। এখন ভিসেরা তো আপনি নিতে পারবেন না, কথা বুঝতে পারছেন? ভিসেরা নিতে পারবেন না, এটা একটা আমাদের প্রবলেম রয়েছে, যে দামি কিছু ভিসেরা পাওয়া যায়, একদম দামি কিছু ভিসেরা পাওয়া যায়, ঠিক আছে? সেই ভিসেরা গুলো হবে। আর আপনারা যদি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কি আপনারা হচ্ছে করেন, যে রিকোয়েস্ট করেন, তারাও কিন্তু আপনাদের এই ক্লাসগুলো বিভিন্ন স্যার ম্যাডামদের মাধ্যমে আয়োজন করতে পারে, যাতে আপনারা ফার্স্ট প্রুফ যারা আগামী দিনে পরীক্ষা দিবেন, তারা যাতে আপনার বোনস গুলো অন্তত পক্ষে গ্রস অ্যানাটমি, আপনার হচ্ছে সফট পার্ট এবং হার্ড পার্ট, এই জিনিসগুলো যেন আপনাদেরকে স্মুথ করে দেখাতে পারে। এই সুযোগ আছে, অনলাইন ইউনিভার্সিটির ক্যাপাবিলিটিও আছে, আমি বিশ্বাস করি। এবং অনলাইন ইউনিভার্সিটি এভাবে আপনাদেরকে একটা পড়াশোনার ধাঁচের মধ্যে নিয়ে আসতে পারে। শুধু এটা রুটিন প্রয়োজন। আপনারা যদি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে এই আবেদন প্রদান করেন যে আমাদের প্রয়োজন, আপনারা আমাদের ফার্স্ট প্রুফের জন্য আমাদের ক্লাসগুলোর আয়োজন করেন, আমরা এটাতে সময় দিতে রাজি আছি, যাতে আমরা অন্তত পক্ষে চোখে মানে হচ্ছে সামনাসামনি দেখলাম না, বাট আমরা অনলাইনের মধ্যে দেখো যেটা আমাদের প্রিপারেশনে নিতে পারি। এভাবে নেওয়া পসিবল, ডেফিনেটলি পসিবল। অল্টারনেটিভ অনেক কিছুই আছে। ইভেন আমি যারা ফাইনাল পরীক্ষা দিবে তাদেরকেও আমি বলি যে আপনারা ওয়ার্ডে, হাসপাতালে চলে যান, ওয়ার্ডে চলে যান, আপনাদেরকে পড়াচ্ছে না কিছু না। যে ছেলেটা, যে ভাইয়াটা আপনার হচ্ছে এফসিপিএস পার্ট 1 দিয়েছেন, তার সাথে যোগাযোগ করেন, তার সাথে আপনি মানে কথাবার্তা বলেন। আপনি যারা পোস্ট গ্রাজুয়েশনে আছেন, যারা ট্রেনিং করছেন, তাদের সাথে কথা বলেন, উনিও পড়ছেন, উনি আপনাকে পড়াই দিবে, কথা বুঝতে পারছেন? উনি আপনাকে হেল্প করবে। জুনিয়রদের জন্য আমাদের হেল্পের কোনো প্রবলেম নাই, আমরা তাদেরকে হেল্প করতে রাজি আছি। কিন্তু অনেকে বলে যে ভাই আমাকে পড়ান, আমাদেরকে টিউশনই করান। আমি বলেছি না, মাফ চাই। মেডিকেল সায়েন্স এভাবে না, মেডিকেল সায়েন্সে আপনাকে নিজে পড়তে হবে। আপনি ক্লাস 9, 10, 11, 12 আপনার হচ্ছে এসএসসি, এইচএসসি পর্যন্ত আপনি প্রাইভেট করেছেন, কিন্তু মেডিকেলে এইটা কাজ করেন, আপনি মেডিকেলে নিজে পড়তে হবে। আপনি যদি নিজে পড়া অভ্যাস না করেন, আপনি পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে কনফার্ম আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। নিজে পড়তে হবে, নিজে পড়ে সুন্দর করে পড়াটাকে বুঝাই নিতে হবে। আমি আপনাকে বুঝাই দিব, আপনার কনফিউশন থাকলে আমি সেটা বুঝাই দিব, সেটা আপনাকে হাতে কলমে বুঝাই দিব। তাই বলে একদম একজন সিনিয়র স্যার অথবা ভাই বাউন্ডেড হয়ে যাবে যে না আপনাকে একদম প্রাইভেট পড়াবে, এরকমটা না। এরকম মাঝে মাঝে আমাদের কাছে কল আসে যে স্যার বা ভাই আমাদেরকে একটু প্রাইভেট পড়ান। নয় ভাই, এটা প্রয়োজন নাই, এটার জন্য আমাদের প্রয়োজন নাই। বরঞ্চ আপনারা নিজেরা যে জিনিস জায়গাগুলোতে আপনারা নিজেরা পড়বেন, পড়তে গিয়ে কনফিউশন তৈরি হলে সেই কনফিউশন আমরা ডেমো দিয়ে দিব আপনাদের, যাতে আপনি আরো সুন্দর করে স্মুথ করে আপনার পড়াটাকে আগে নিতে পারেন। সাদ্দাম, তাহলে আমি বিদায় নেই। জি ভাইয়া, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে ভাইয়া বিদায় নিচ্ছে। ভাইকে অশেষ ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আমাদের সবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং
জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পৃষ্ঠপোষক ডক্টর সুজন শরীফ স্যার। স্যার এমবিবিএস পাশ করেছে এমএমসি মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ, বিসিএস হেলথ, এরপরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এমএস নিউরোসার্জারিতে, এখন ঢাকা মেডিকেলে নিউরোসার্জন স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছে। আমি স্যারকে আমাদের উদ্দেশ্যে এবং আমাদের পার্টিসিপেন্টের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে আয়োজিত আজকের সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের জন্য আয়োজিত যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সকল আগামীর স্বপ্নের চিকিৎসকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। যেটা বলা হলো যে আমি অনলাইন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, আসলে এই জিনিসটা আমি একটু এভাবে কথাটাকে এইভাবে না বলে আমি এইভাবে বলতে চাই যে অনলাইন ইউনিভার্সিটি তার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। যখন গত বছর করোনার কারণে যে লকডাউন হলো এবং আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে স্থবির হয়ে গেল, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটাকে কাজে লাগানোর জন্য অনলাইন ইউনিভার্সিটি নামক সেই প্রতিষ্ঠানটি অনলাইন ভিত্তিক যে কার্যক্রম সেটা তার সময়ের প্রয়োজনে আমি বলবো যে তার কার্যক্রম করছে এবং করে যাচ্ছে। তো সময়ের প্রয়োজনে এবং যখন যে জিনিস আমাদের চিকিৎসকদের দরকার হবে, মেডিকেল স্টুডেন্টদের দরকার হবে, সেই চাহিদা মোতাবেক অনলাইন ইউনিভার্সিটি তার অ্যাক্টিভিটি, তার হচ্ছে ক্লাস পরিকল্পনা তারা করে থাকবে। সো সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টরা যেহেতু আমি যতদূর আমি যদি ভুল না করে থাকি তাহলে তাদের বেসিক পড়াশোনা হচ্ছে যে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, ঠিক কিনা সাদ্দাম? জি স্যার। তো অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি একজন চিকিৎসকের জীবনে এবং একজন সার্জন যারা হবে আগামীতে তাদের জীবনে এবং একজন মেডিকেল স্টুডেন্টের জীবনে খুবই তাৎপর্যপূর্ণ একটা সময়। এই কারণে তাৎপর্যপূর্ণ কারণ একজন মেডিকেল স্টুডেন্ট তার ক্লাস শুরু করে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি দিয়ে। প্রথমেই কিন্তু সে যে মেডিসিন পড়ে না, সার্জারি পড়ে না, প্যাথোলজি পড়ে না। সো তার মেডিকেল এই সায়েন্সের সাথে তার সম্পর্কের সূচনা হয় এই তিনটা সাবজেক্ট দিয়ে। আর যে কোনো কাজের সূচনা যত সুন্দর হবে সেই কাজটা তত সুচারুভাবে হবে, তার ডেভেলপমেন্টটা তত সুন্দর হবে। এটার উদাহরণ আমি এভাবে দিতে চাই যে আজকে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টকে যে যত সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করতে পারবে সে মেডিকেল সায়েন্সকে তত সুন্দরভাবে ধারণ করতে পারবে এবং মেডিকেল সায়েন্স তাকে তত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিবে। এটা অনেকটা মানে গ্রাফট রিজেকশন এবং গ্রাফট অ্যাকসেপ্টেন্স এইটার সাথে আমি যদি তুলনা করতে চাই, যেমন অনেক সময় আমরা স্কিন গ্রাফটিং করি, স্কিন গ্রাফটিং করলে গ্রাফট রিজেকশন হইতে পারে, আবার গ্রাফটটা অ্যাকসেপ্টেবল হইতে পারে। সো যখনই দুইটার মধ্যে কম্পিটিবল হয়, ডোনার এবং যে রিসিপিয়েন্ট এই দুইজনের মধ্যে যখন কম্পিটেন্সি ডেভেলপ করে তখন সেই গ্রাফটটা অ্যাকসেপ্টেন্স হয়। আর যখন দুইজনের মধ্যে সমন্বয় সাধন হয় না, ইমিউনোলজিক্যাল ম্যাচিং হয় না, তখন দেখা যায় যে এই গ্রাফটা রিজেকশন হয়। এখন মেডিকেল সায়েন্স কি তোমাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, এটা ডিপেন্ড করবে আমাদের এই তিনটা সাবজেক্টকে তুমি কতটুকু সিরিয়াসলি নিজের মধ্যে ধারণ করতে পারলা। সেটা হলো অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। আমি যে কথাটা আগেই বলছিলাম যে সূচনা যত সুন্দর হবে, আমরা ক্লাস 7 বা 8 একটা এরকম গল্প পড়েছিলাম যে মূলটা বাড়ে তা পত্তনেই বোঝা যায়। মানে কথাটা হলো যে তুমি ভবিষ্যতে কত বড় ডক্টর হবা, কত বড় সার্জন হবা, তা এখনকার অ্যাক্টিভিটি দিয়েই আসলে সেটাকে নির্ণয় করা পসিবল। একজন বিচক্ষণ কোনো ব্যক্তি, বড় কোনো প্রফেসর তোমার এখনকার অ্যাক্টিভিটি দিয়ে তোমাকে হয়তোবা বলে দিতে পারবে যে তুমি কেমন চিকিৎসক ভবিষ্যতের জন্য হবা। সো বীজ হলো এমন, বা যে কোনো কাজের সূচনাটা হচ্ছে এরকম, তুমি যদি কাঁঠাল ফল খেতে চাও তাহলে তুমি কিন্তু আমের বীজ বপন করলে তুমি কাঁঠাল ফল খেতে পারবে না। সো কাঁঠাল খেতে চাইলে যখন কাঁঠালের বীজ বপন করতে হবে,
মিষ্টি আম, আবার আমের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, তুমি যদি ফজলি আম খেতে ফজলি আমের বীজ বপন করতে হবে। সো এই বিষয়টাও এরকম, ফার্স্ট ইয়ারের যে অ্যাক্টিভিটিটা, সেকেন্ড ইয়ারের ফার্স্ট প্রফে যে অ্যাক্টিভিটিটা, এটা ঠিক তেমনি। সো এইখানে তুমি যত বেশি সিরিয়াস থাকবা, তুমি যত বেশি নিজেকে এই সাবজেক্ট গুলো নিজের মধ্যে ধারণ করার জন্য চেষ্টা করবা, তত দেখবা তোমার এটা এনজয়েবল হবে, তোমার মেডিকেল লাইফটা অনেক সুন্দর হবে। আর যারা এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির মধ্যে সেই আনন্দটা খুঁজে পাবে না, তাদের জন্য এই মেডিকেল সায়েন্সটা একটা মানে দুঃস্বপ্নের মতো দেখা দিবে, আগামীর পথটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এখন তাহলে নেক্সট কথা হচ্ছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির মতো এই নিরস সাবজেক্ট গুলোকে কিভাবে রসালো করা যায়, কিভাবে আত্মস্থ করা যায়, কিভাবে নিজের করে নেওয়া যায়, সেই প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত করা। আর সেটা করতে গেলে অবশ্যই নিজে যেরকম পড়তে হবে, বড় ভাই আপুদের সহযোগিতা নিতে হবে, অনলাইন ইউনিভার্সিটির যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। কারণ এটা তোমার জন্য একটা নতুন, আমরা ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত এই ধরনের পড়াশোনা কিন্তু সাথে আমরা রিলেটেড না। একদিকে যেমন এটা একটা ইংলিশ ভার্সনের পড়া, আমরা 1 to 12 ইংলিশ ভার্সনে অনেকেই পড়ে আসি নাই। তারপরে হচ্ছে যে এখানে অনেকগুলো মেডিকেল টার্মিনোলজির ব্যাপার চলে আসে। তুমি যখনই কোনো নতুন, যেমন প্রোটিন মেটাবলিজম পড়তে যাবা, দেখবা যে এখানে নতুন নতুন অনেক টার্মিনোলজি তোমার সামনে চলে আসবে। তুমি ফিজিওলজিতে হিমোস্টেসিস পড়তে যাবা বা এন্ডোক্রাইনোলজিতে তুমি হরমোন পড়তে যাবা, তখন দেখবা যে এখানে বিভিন্ন তোমার নতুন নতুন টার্মিনোলজি চলে আসবে। মেসেঞ্জার কি, তারপরে হচ্ছে যে ইন্টারফেরন কি, এনজাইম কি। সো এই যে নতুন নতুন যে বিষয়গুলো তোমার সামনে আসবে, সেই জিনিসগুলো তোমাকে আগে আত্মস্থ করতে হবে। আর যে কোনো নতুন সাবজেক্ট বা নতুন জিনিস পড়ার একটা সহজ কৌশল হচ্ছে যে তুমি আগে ওই বিষয় সম্পর্কে কারো থেকে একটু ডেমনস্ট্রেশন নিয়ে নিতে হবে। তোমরা এখন সেকেন্ড ইয়ারে আসছো, সেকেন্ড ইয়ারে হয়তোবা তুমি এমব্রায়োলজি পড়বা, হিস্টোলজি পড়বা, বা বায়োকেমিস্ট্রিতে শেষের দিকের যে সাবজেক্ট গুলো, প্রোটিন মেটাবলিজম, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এই বিষয়গুলো যখন তুমি পড়বা, এইগুলো কিন্তু খুবই মানে কঠিন সাবজেক্ট, মানে কঠিন মেকানিজম। এই মেকানিজম গুলো তুমি এখন যেরকম ফার্স্ট ইয়ারে পড়ছো, যেমন যখন ইন্টার্নি শেষ হবে, তুমি যখন পোস্ট গ্রাজুয়েশন করতে আসবা, তখনও কিন্তু তোমাকে এই সাবজেক্ট গুলো পড়তে হবে। এখন তুমি যেরকম কনসেন্ট্রেশন নিয়ে পড়বা তখন কিন্তু সেরকম, তবে তখন তুমি পোস্ট গ্রাজুয়েশন পাশের জন্য করতেছো, এখন তুমি আইটেম কার্ড এগুলো পাশের জন্য করবা, বা প্রব পরীক্ষা পাশের জন্য তুমি এখন পড়বা। সো পড়া কিন্তু সেম, বাট দুই লেভেলের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে দুই রকম হবে। একটা হলো যে তুমি প্রথমবারের জন্য পড়ছো, আর যখন তুমি পোস্ট গ্রাজুয়েশনে পড়বা তখন তুমি ওটা সেকেন্ড টাইম বা ফোর্থ টাইম বা ফিফথ টাইমের জন্য পড়ছো। এটা বলার উদ্দেশ্যটা হলো যে এখন যে যত ভালো করে তুমি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তুমি পড়াটা পড়বা, তুমি পোস্ট গ্রাজুয়েশনে এসে এই পড়াটার তোমার তখন কষ্টটা অনেক কমে যাবে। আর অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি হলো এমন তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্ট যে ভালো করে পড়বে তার জন্য প্যাথো, মাইক্রো, ফার্মাটা অনেক সহজ হয়ে যাবে। যে যত ফিজিওলজি ভালো পড়বে তার ফার্মাকোলজি বুঝতে তত সহজ হবে, যে যত অ্যানাটমি ভালো পড়বে তার সার্জারি বুঝতে, তার প্যাথোলজি বুঝতে তত সহজ হবে। যে বায়োকেমিস্ট্রি ভালো বুঝবে সে মেডিসিন, ফার্মাকোলজি এগুলো সে ভালো বুঝতে পারবে। সো একটার সাথে আরেকটা ইন্টারমিংলি রিলেটেড। এটা তোমরা মনে করো না যে তুমি তিনটা সাবজেক্ট পাস করে যাবা, প্রপ পাস করে যাবা, এইটা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না, এটা কিন্তু এরকম নয়। যেমন তোমার জীবনে আর কখনো হায়ার ম্যাথমেটিক্স ফিরে আসবে না, তোমার জীবনে আর কখনো ক্যালকুলাসের অঙ্ক তোমাকে করতে হবে না, কারণ এগুলো তুমি করে ফেলছো, এগুলো ডান, তোমার জীবনে এটা আর ঘুরে কখনো আসবে না। কিন্তু এই তিনটা সাবজেক্ট তোমার জীবনে আগামীতে বারবার ঘুরে আসবে, এবং তুমি যখন প্র্যাকটিক্যাল জগতে রুগী দেখতে যাবা তখনও দেখবা তোমার বায়োকেমিস্ট্রির নলেজ, তোমার ক্রেবস সাইকেলের নলেজ, তোমার সেই প্রোটিন মেটাবলিজমের নলেজ, বিটা অক্সিডেশনের নলেজ, কোলেস্টেরল মেটাবলিজমের নলেজ, স্ট্যাটিন একটা ওষুধ কিভাবে কাজ করে কোলেস্টেরল কন্ট্রোলে, এই সেটা তোমাকে জানতে হবে। তোমার গ্লাইকোলাইসিসের নলেজ তোমাকে জানতে হবে। ইনসুলিন আমাদের গ্লাইকোলাইসিসে কি ভূমিকা রাখে, আমাদের ক্রেভ সাইকেলে কি ভূমিকা রাখে, যখন তুমি ইনসুলিন দিতে যাবা তখন এটা তোমাকে মাথায় নিতে হবে।
যখন তুমি ডায়াবেটিস পড়তে যাবা তখন তোমার এই যে ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিস, এগুলো তোমাকে মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমার এই জিনিসগুলো লাগবে। প্রোটিন মেটাবলিজম, যখন তুমি যে কোনো ড্রাগের মেকানিজম গুলো তুমি পড়তে যাবা, যে কিছু আছে হচ্ছে যে ডিএনএ এর সিনথেসিস ইনহিবিট করে, কিছু আছে আরএনএ সিনথেসিস ইনহিবিট করবে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো, অনেক অ্যান্টিবায়োটিক আমাদের প্রোটিন মেটাবলিজমের বিভিন্ন ধাপে 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 এগুলো কাজ করে। সো প্রোটিন মেটাবলিজম তুমি যদি ভালো না তুমি যদি পড়ো, তাহলে কিন্তু তুমি দেখবা যে ওই ফার্মাকোলজিতে যে তুমি আবার আটকাবা। সো এখন যেই সাবজেক্ট গুলো তুমি পড়ছো, এগুলো তোমার প্রত্যেকটা জিনিস আবার তোমার জীবনে বারবার ঘুরে আসবে। সো বুদ্ধিমান সেই যে একটু কষ্ট করে এখন এগুলোর পিছনে সময় দিবে। তবে সময় দেওয়ার অর্থ এটা না সারাদিন বই বের করে তুমি হারপারের A to Z রিডিং পড়তে থাকবা, তুমি হলো বিডি চিরুষের রিডিং পড়তে থাকবা, গাইটন রিডিং পড়তে থাকবা। এই রিডিং পড়ার মধ্যে কোনো গুরুত্ব নাই। তুমি বই 10 বার টান টান করে দাগ দিয়ে ফেললা, এটার মধ্যে কোনো গুরুত্ব নাই। গুরুত্বটা হচ্ছে, সিগনিফিকেন্সটা হচ্ছে তুমি কতটুকু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ওই জিনিসটা বুঝতে পারলা। আর বুঝার যে ইস্যুটা, এটা আসলে কিন্তু একা একা পড়ে হয় না। কারণ তুমি এখন স্টুডেন্ট, তোমার একজন শিক্ষক লাগবে, বুঝতে হলে শিক্ষক লাগবে। সেই শিক্ষকটা হতে পারে তোমার থার্ড ইয়ারের একজন ফ্রেন্ড, বা থার্ড ইয়ারের বড় ভাই, বড় বোন। শিক্ষকটা হতে পারে অনলাইন ইউনিভার্সিটির কোনো একজন টিচার। সেই শিক্ষকটা হতে পারে তোমার মেডিকেল কলেজের তোমার লেকচারার, বা তোমার যে ডেমোস্ট্রেটর, তোমার যে প্রফেসর স্যার আছেন উনি। সো এদেরকে তুমি এজ এ টিচার হিসেবে নিতে হবে, এবং তারা কিন্তু তোমাকে এমনি এমনি এসে শিখাবে না। দেখো আমরা অনেকেই, তোমরা যখন 8-এ উঠেছো, 9-এ বা 11-12-এ, সব বিষয়ের তোমার আলাদা আলাদা টিচার ছিল। তোমার কেমিস্ট্রি টিচার ছিল, তোমার হায়ার ম্যাথের টিচার ছিল, তোমার ফিজিক্সের, তোমার বায়োলজির, সব বিষয়ে তোমার টিচার ছিল। কিন্তু এখানে কিন্তু তোমার অ্যানাটমির জন্য আলাদা প্রাইভেট টিচার, ফিজিওলজির জন্য এই প্রাইভেট টিচার কিন্তু তোমার এই সিস্টেমটা কিন্তু আমাদের এখানে নাই। তাহলে এটা কি আছে? সেই জন্যই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আমি মনে করি যে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এবং তোমাদের জন্য অবশ্যই সামনে সেই ক্লাসের ব্যবস্থা করা হবে। তোমরা চেষ্টা করবা যে বা যারা এই ক্লাস নেয় তাদেরকে প্রশ্ন করতে। প্রশ্ন না করলে কিন্তু তুমি মেডিকেল সায়েন্সে কিছু শিখতে পারবে না, এবং তোমার যে ল্যাকিংস সেটা তোমাকে উত্থাপন করতে হবে। যে আমি ক্রেবস সাইকেলের এই জিনিসটা বুঝি নাই, আমি রেসপিরেটরি চেইনের এই জিনিসটা বুঝি নাই, কমপ্লেক্স 1 কি, কমপ্লেক্স 2 কি, কমপ্লেক্স 3 কি, এই বিষয়টা আমি বুঝতে পারি নাই। কিভাবে এনএডিপি থেকে 3টা এটিপি তৈরি হয়, কিভাবে এফএডিপি থেকে 2টা এটিপি তৈরি হয়, এটা আমি বুঝতে পারি নাই। আমি ব্রেইন আইবলের সারফেস, তারপরে ব্রেইনের সবগুলো সারফেস আমি বুঝতে পারি নাই। আমি ব্রেইনের ব্লাড সাপ্লাইটা ভালো বুঝতে পারি নাই। ফেসিয়াল নার্ভের কোর্সটা আমি ভালো বুঝতে পারি নাই। আমি লিঙ্গুয়াল নার্ভের কোর্সটা ভালো বুঝতে পারি নাই। সো এই বিষয়গুলো তোমাকে বলতে হবে, এবং আমি মনে করি যে তোমাদের পক্ষ থেকে জিনিসটা আসতে হবে যে তোমরা কোন জায়গাটায় উইক, সেটা তুমি অনলাইন ইউনিভার্সিটির যারা ডিপ্লোমেট আছে, যারা এখন পরিচালনায় আছে, তাদেরকে তোমরা নোটিফাই করবা যে এই বিষয়টা আমরা ভালো বুঝি না, বা এই বিষয়ের উপরে আমাদের কার্ড পরীক্ষা আছে, আইটেম পরীক্ষা আছে, আপনারা এই বিষয়ের উপরে আমাদেরকে একটা ক্লাসের ব্যবস্থা করেন। এবং সেটা কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা অবশ্যই অনলাইন ইউনিভার্সিটির যারা পরিচালনা করছেন তারা অবশ্যই এটাকে আমলে নেবে, এবং সেই অনুযায়ী তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা ইনশাল্লাহ অবশ্যই করবেন। সো তোমাদের পক্ষ থেকে সেই ধারণাগুলো, সেই টপিকগুলো, সেই প্রবলেমগুলো আসতে হবে। অনলাইন ইউনিভার্সিটি সেই প্রবলেম সলভিং এক্সারসাইজটা করবে। প্রবলেম সলভিং এক্সারসাইজ হলো পৃথিবীতে যত রকমের সলিউশন আছে এর মধ্যে বেস্ট সিস্টেম হচ্ছে প্রবলেম সলভিং এক্সারসাইজ। কারণ তোমার মধ্যে কি প্রবলেম আছে সেটা তো আমি 100% জানি না। মানে এখন তোমরা পড়তে গেলে কি প্রবলেম ফেস করো সেটা আমরা জানি না। সো সেটা যখন তুমি নোটিফাই করবা তখন সেই অনুযায়ী তোমার জন্য প্রোগ্রাম থ্রো করা হবে। সো এই বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাই। আর যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ার, মানে তোমাদের সামনে প্রব পরীক্ষা, তোমরা চেষ্টা করবা যে অ্যানাটমিতে রিটেনে ভালো করতে হলে অবশ্যই ছবি আঁকতে হয়। তোমরা চেষ্টা করবা যে ছবিগুলো নিজে নিজে এঁকে প্র্যাকটিস করার, এবং একজন আরেকজনকে পড়ানোর। তুমি যে সেকেন্ড ইয়ারে আসো, তোমার ফার্স্ট ইয়ারে তুমি যে বিষয়গুলো পড়ে আসছো, এখন আমি জানি যে ফার্স্ট ইয়ারের ক্লাস মনে হয় সামনে শুরু হবে, যারা এবার চান্স পেলো। তুমি চেষ্টা করবা যে ওরা যখন ক্লাস তোমাদের জয়েন করবে, ক্লাসে তো জয়েন করবে না, ভর্তি হবে, ভর্তি হলে পরে এদেরকেও তোমরা ক্লাস নিবা। এদেরকে বলবা যে আমি তো ফার্স্ট ইয়ারে স্টোমাকটা পড়ে আসছি, আসো তোমাকে আমি স্টোমাকটা পড়াই।
আসো তোমাকে আমি লিভারটা পড়াই। এটার নাম পোর্টাল লোবিউল, এটার নাম হেপাটিক লোবিউল, এটার নাম পোর্টাল এসিনাস, এটা হলো পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াডে এই কন্টেন্ট থাকে। তারপরে হচ্ছে যে জিআইটির এই হলো ইসে লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডিফারেন্সটা কি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে হার্টের কি কি চেম্বার আছে, কি ফাংশন, কি কি এর অ্যানাটমিক্যাল ক্রাইটেরিয়া। সো এই সব বিষয়গুলো তোমার টু দা পয়েন্ট, তুমি ফার্স্ট ইয়ারে যেগুলো পড়ে আসছো তাকে তুমি ওই জিনিসগুলো আবার পড়াও। তাহলে দেখবা যে তোমার এই জিনিসটা তুমি যখন প্রপ পরীক্ষা এগুলো যখন দিতে যাবে তখন প্রপ পরীক্ষাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আর সেকেন্ড ইয়ারে এখন তোমার কাছে যে নতুন বিষয়গুলো আসছে এগুলো তুমি আগে প্রথমে ডেমো নাও, তারপরে তুমি নিজে নিজে সেগুলো পড়ার চেষ্টা করো। আর যেটা বললাম যে অ্যানাটমিতে ছবি আঁকা, ফিজিওলজি, ফিজিওলজি বরাবরই একটু কঠিন, আমার কাছে কঠিন মনে হতো। অনেকের কাছে অ্যানাটমি কঠিন মনে হয়, আমার কাছে অ্যানাটমিটা সহজ মনে হতো, কিন্তু ফিজিওলজিটা আমি অনেক ভয় পেতাম। সো ফিজিওলজি এইটা তুমি তোমাদের জন্য যদি খারাপ মনে হয় যে যে ইয়েগুলো আসে, যেমন কোন একটা হরমোন কিভাবে কাজ করে, হুম, তারপরে হচ্ছে যে নার্ভাস সিস্টেম ফিজিওলজি যে নতুন নতুন টার্মিনোলজি গুলো, হ্যাঁ, সেগুলো আত্মস্থ করা। জিআইটি ফিজিওলজিতে কোন নিউরো ট্রান্সমিটার কোথায় কাজ করে, তারপরে হচ্ছে যে কোন লোকাল হরমোন কোন গ্যাস্ট্রিক এনজাইম কোথায় কাজ করে, সেটা কি রূপান্তর করে। এই যে মেটাবলিজমের যে জায়গাটা, অ্যাবজর্পশন ডাইজেশনের যে বিষয়গুলো, এইগুলো তোমরা বারবার পড়ো। এখন প্রচুর ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখো, নিজে নিজে চিন্তা করো, হ্যাঁ। শুধু অন্যের লেকচার শুনলে হবে না, নিজে আবার সেটাকে চিন্তা করতে হবে, এবং লেকচার শুনে আরেকজনের লেকচার শুনে নিজে কিন্তু পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান অংটা পড়বা না, গাইড অংটা পড়বা না, ছবিগুলো দেখবা না, ফ্লো চার্ট দেখবা না, ততক্ষণ পর্যন্ত তোমার এই নলেজটা কিন্তু একটা ইনফরমেশনের লেভেলে থেকে যাবে। আর ইনফরমেশনের লেভেলে যেটা থাকবে এটা তোমার দীর্ঘস্থায়ী হবে না, এটা তুমি কিছুদিন পরে আবার ভুলে যাবা। সো এটাকে নলেজে রূপান্তর করতে হলে তোমাকে অবশ্যই নিজে পড়তে হবে, নিজে জ্ঞান অংটা খুলে গাইড অংটা খুলে পড়তে হবে, পরে ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করবা, হ্যাঁ। এবং নিজে আবার আরেকজনকে পড়াবা, বা তোমাদের নিজেদের মধ্যে একটু রিডিং পার্টনার সিস্টেমটা করে নিতে হবে। হয়তোবা দুই বান্ধবী দুই জেলায় আছো, কিন্তু নিজেরা নিজেরা একটু মানে রিডিং পার্টনার সিস্টেম, তারপরে হচ্ছে যে দুই বন্ধু মিলে একটু রিডিং পার্টনার সিস্টেমটা করে নিতে হবে। তাহলে হবে কি যে এই একজন আরেকজনের কে কতটুকু শিখলো এটা তুমি তাকে সুন্দরভাবে বুঝাতে পারবা। এই বিষয়টা আমি তোমাদেরকে নোটিফাই করতে চাই। আর তোমরা চেষ্টা করবা যে লকডাউনের মধ্যে সবাই যেহেতু বাসায় আছো, আসলে বাসায় বসে মেডিকেল সায়েন্সের পড়াশোনা করা ভেরি ডিফিকাল্ট, কারণ এটা একটা ভিন্ন ধর্মী পড়াশোনা। তারপরেও চেষ্টা করবা যে টাইমটাকে 100% ইউটিলাইজ করা, সময়ের সদ্ব্যবহার করবা কোনোভাবে, যাতে তোমার এই যে সোনালী সময় মেডিকেল সায়েন্সে ঢোকার পরে যে যে সুন্দর 3টা সাবজেক্ট, তোমরা যাতে এটার পিছনেই সবচেয়ে বেশি সময় দিতে পারো। কারণ আমি এই কারণে তোমাদেরকে বলছি, আমি মেডিকেল সায়েন্সে যখন অ্যানাটমিটা পড়তে গেলাম, অ্যানাটমির ধরো শুধুমাত্র আর্ম আমি পড়বো, আপার এক্সট্রিমিটির একটা চ্যাপ্টার আছে তোমাদের আর্ম, শুধু আর্ম পড়তেই আমার 7 দিন সময় লাগছে। কারণ এটার প্রত্যেকটা টার্মিনোলজি আমাকে বুঝতে হয়, হ্যাঁ, সেটার মাসেল বুঝতে হয়, মার্জারে অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই ফাংশন, এই পড়াগুলো কিন্তু আমাদের জন্য একবারে নতুন ছিল। সো এখন তোমাকে আসলে এই অল্প পড়া, কিন্তু এটা অল্প পড়াই অনেক সময় দিতে হয় মেডিকেল সায়েন্সে, তোমরা যে এখন নতুন ঢুকলা, এই জন্য তোমাদেরকে অনেক সময় নিয়ে জিনিসগুলো পড়তে হবে। আর আগে থেকে ডেমো পেলে সুবিধা, যেমন আর্মের আমাকে কেউ যদি আর্মের প্রথমে একটু বুঝায় দেয়, বা লিভারটা আমাকে যদি প্রথমে একজন কেউ পড়ায় দেয়, তাহলে দত্তের লিভারটা পড়তে হয়তো বা তোমার 2 দিন 3 দিনের মধ্যেই তোমার সুন্দর পড়া হয়ে যাবে। সো এই বিষয়টাকে তুমি এইভাবে একটু টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করো। এই বিষয়গুলো আমি তোমাদেরকে নোটিফাই করতে চাই। আর যেহেতু অনলাইন ইউনিভার্সিটি তোমাদের জন্য নিত্য নতুন দ্বার উন্মোচন করতেছে, তোমাদের পড়াশোনায় হেল্প করছে, অনলাইন ইউনিভার্সিটি আবার যে অ্যাক্টিভিটি গুলো তোমাদের জন্য নিচ্ছে, আমি আশা করবো যে তোমরাও সেই অ্যাক্টিভিটিতে, কারণ যেহেতু মেডিকেল সায়েন্স একটা নিরস পড়াশোনা, এখানে সবারই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার সুযোগ থাকে এবং সবাই করতে চায়। হুম, সেহেতু আমি বলবো যে অনলাইন ইউনিভার্সিটি যে প্রোগ্রাম গুলো তোমাদের জন্য থ্রো করে, যেমন অ্যাওয়ারনেস কন্টেস্ট তোমাদের জন্য শুরু হয়েছে, এছাড়াও আরো বিভিন্ন প্রোগ্রাম, তোমাদের কন্টেস্ট, কুইজ, এগুলো হয়, তোমরা সর্বাত্মকভাবে এই কুইজ গুলোতে অংশগ্রহণ করবা এবং নিজেকে এইগুলোর মাধ্যমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা তোমরা চালিয়ে যাবা। মোদ্দা কথা হলো যে তোমার ডক্টর একটা কমিউনিটি তোমার পাশে আছে,
মেডিকেল স্টুডেন্টস একটা কমিউনিটি তোমার পাশে আছে, অনলাইন ইউনিভার্সিটির মতো বিশাল একটা কমিউনিটি তোমার পাশে আছে। কখনো তুমি বাসায় বসে নিজেকে একা মনে করবা না, নিজেকে নিঃস্ব মনে করবা না, এরকম ভাববা না যে আমাকে গাইড করার কেউ নেই, তাহলে কিন্তু তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, ডিপ্রেশনে পড়ে যাবা। আমরা সবাই তোমাদের হেল্প করার জন্য আছি, এ কারণেই যাতে করে তোমরা নিজেরা বড় ডক্টর হতে পারো, ভালো চিকিৎসক হতে পারো। আমাদের জনগণের যে চিকিৎসকের ব্যাপারে যে একটা অনাস্থা, সেই অনাস্থাটা যাতে তোমরা ঘুচে দিতে পারো, সে আশাবাদ ব্যক্ত করি আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন স্যারের কাছে। কোনো কোশ্চেন আছে কারো? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা স্যারকে বিদায় দেবো। অত্যন্ত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের সময় দেওয়ার জন্য জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একদম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদ্দাম হোসেন। আমি আপনাদের দুইটি বিষয়ে কথা বলবো, ঠিক আছে? আপনারা যদি ফিউচারে ভালো ডাক্তার হতে চান, যারা মেডিসিন নিয়ে পড়তে চান, মেডিসিন স্পেশালিস্ট হতে চান, তাদেরকে ফিজিওলজি ভালো পারতে হবে। যারা গাইনোকোলজি এবং সার্জন হতে চান, তাদের জন্য অ্যানাটমি ভালো পড়তে হবে, ঠিক আছে? এজন্য দেখা যাচ্ছে আপনাদের যে তিনটে সাবজেক্ট, মানে বায়োকেমিস্ট্রির কিছু অংশও, কিছু না প্রায়টা মেডিসিনের মধ্যে চলে যাবে, আপনার লাগবে, ঠিক আছে? মানে আপনি এই বিষয়গুলো এখন অনেক সময় নিয়ে পড়ছেন, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন আসার পর এই মেকানিজম গুলো, এই প্যাথোফিজিওলজি গুলো যদি আপনার ভালো মনে থাকে, তাহলেই কিন্তু আপনি ভালো ডাক্তার হতে পারবেন। ডাক্তার হয়তো অনেকেই হবেন, ঠিক আছে, কিন্তু ভালো ডাক্তার মানে কোয়ালিফিকেশন সম্পন্ন ডাক্তার হওয়ার জন্য আপনাকে অবশ্যই বিষয়গুলো ফার্স্ট ইয়ার থেকে মানে বুঝে মনে রাখতে হবে, ঠিক আছে? নট মুখস্থ করে, ঠিক আছে? যে পরীক্ষা পাশের জন্য না, আপনাকে পড়তে হবে ফিউচারে আপনি একজন ফিজিশিয়ান হবেন, আপনি ফিজিশিয়ান হয়ে মানুষের উপকার করবেন, ঠিক আছে? উপকারের মাধ্যমে আপনার টাকা পয়সা ইনকাম হবে, প্লাস আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হবে, ঠিক আছে? সেই উদ্দেশ্যে আসলে পড়াশোনা করা লক্ষ্য রাখলে আমি মনে করি যে আপনাদের পড়াশোনাটা ভালো লাগবে। আর একটা পড়াশোনা যখন করবেন, পড়াশোনাটা মানে জ্ঞান অর্জনের জন্য করতে হবে, নট পরীক্ষা পাশের জন্য, ঠিক আছে? আমাদের মেডিকেলে একটা স্যার একটা কথা বলছে, আপনি মেডিকেলে চান্স পাওয়ার পর যদি মেডিকেলের গেটে 5 বছর শুয়ে শুয়ে ঘুমায় কাটান, তারপরেও পাস করে যাবেন, ঠিক আছে? মানে আপনি এমবিবিএস ডাক্তার হয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে কোয়ালিটি সম্পন্ন ডাক্তার হওয়ার জন্য অবশ্যই যে বিষয়গুলো আপনাদের আছে এখন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তিনটে সাবজেক্টে ভালো পড়তে হবে, ঠিক আছে? তাহলে আপনি কি হবে, আপনি যখন ডেভিডসন বা আপনার বেলি ল্যাবস পড়তে যাবেন বা গাইনির যে দত্ত পড়তে যাবেন, এই বিষয়গুলো যখন সামনে চলে আসবে, আপনাদের যদি মনে থাকে এই বিষয়গুলো, তাহলে আপনাদের পড়তে সহজ হবে। কারণ ডেভিডসন কিন্তু আমি মেডিসিনে পার্ট 1 কমপ্লিট করেছি। ডেভিডসন যখন আপনি পড়তে যাবেন, আপনার যদি ফিজিওলজি জ্ঞান না থাকে, বায়োকেমিস্ট্রি জ্ঞান না থাকে, আপনার যে প্যাথোলজি সামনে আপনারা পড়বেন, যদি জ্ঞান না থাকে, আপনি ডেভিডসন পড়ে কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? এজন্য আপনারা ফার্স্ট ইয়ার থেকে টার্গেট নেন যে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন করার চান্স পাওয়ার জন্য এখনই পড়ার দরকার নেই। অনেকে কোশ্চেন করেছেন যে ভাই পোস্ট গ্রাজুয়েশনের জন্য এখনই পড়াশোনার দরকার নেই। আপনি যদি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ভালো পারেন, আপনি পোস্ট গ্রাজুয়েশনে এমনি চান্স পাবেন, ঠিক আছে? মানে এই জিনিসগুলো আপনাকে আবার পড়তে হবে। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মধ্যে ইমিডিয়েট সিনিয়র যারা কথা বলতে চান, একটু কথা বলুন আপনারা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়াকে, এত ব্যস্ততার মাঝেও ভাইয়ারা আমাদেরকে তাদের মহামূল্যবান সময় এবং দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ এগুলো তাদের দিক নির্দেশনাগুলোকে আমরা কাজে লাগাবো এবং আমাদের পরবর্তী জীবনে অনেক বেশি উপকারী হবে। এবারে আমি রিকোয়েস্ট করব আমাদের তোমরা সবাই জানো যে আমাদের অনেক সুদক্ষ একটি মেন্টর প্যানেল আছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, বোথ ইন 3 সাবজেক্টস, অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। এবারে আমি অ্যানাটমি মেন্টরদের মধ্যে থেকে তনিমা তোমাকে রিকোয়েস্ট করব তোমাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য সংক্ষেপে। তনিমা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি তনিমা হোসেন তমা, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে 3rd ইয়ারে অধ্যয়নরত। আমি এর আগেও তোমাদের সাথে অ্যানাটমিতে মেন্টর হিসেবে যুক্ত ছিলাম। ইনশাআল্লাহ এবার তোমাদের মেন্টর হিসেবে অ্যানাটমিতেই যুক্ত থাকবো। তো অ্যানাটমি নিয়ে কিছু কথা বলতে গেলে ফার্স্টেই তোমাদের যেহেতু প্রফ হয়তোবা এই বছরই হয়ে যাবে, লাস্টের দিকে হতে পারে, এটা এখনো কোনো কিছু বলা যায় না, যেহেতু বর্তমানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে আমাদের দেশে। তো তোমাদের বোনস, ভিসেরা এগুলো নিয়ে খুব হতাশা দেখলাম তোমাদের মাঝে, যে
আমরা এগুলো দেখতে পাচ্ছি না বা পড়তে পারছি না, এই কারণে কিছু বোঝা যাচ্ছে না, বা সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি এই কার্ডগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব? তো অ্যানাটমি নিয়ে ফার্স্টেই যখন আমরা পড়াশোনা করতে যাব, তখন আমাদেরকে যে কোনো একটা টপিক পড়তে গেলে আমাদের ওই টপিকের কি কি ইম্পর্টেন্ট টপিক আছে সে সম্পর্কে আমাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে। তো আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ার ক্ষেত্রে সাপোজ আমরা হচ্ছে হার্ট পড়বো, হার্টের আমরা হচ্ছে ভিসেরা নিজে হাতে ধরেছি, অনেক কলেজে হচ্ছে হার্টের ভিসেরা হচ্ছে দেখানো হয়েছে, তারপরেও ধরলাম যে আমরা হার্টের ভিসেরা দেখি নাই। তো এক্ষেত্রে আমরা কি করব, হার্টের যে বর্ডার সারফেস এগুলো হচ্ছে কয়টা বর্ডার কয়টা সারফেস আছে কি কি এগুলো সব আমরা হচ্ছে আগে পড়ে নিব একবার, পড়ে তারপর আমরা হচ্ছে নিটার খুলে দেখব। নিটারে অনেক সুন্দর করে সবগুলো ছবি হচ্ছে দেওয়া আছে আমাদের। আমরা যদি একবার হচ্ছে নিটার খুলে সবগুলো সারফেস বর্ডার তারপর পার্টস এগুলো হচ্ছে খেয়াল করি, তাহলে আমাদের কাছে অনেক ইজি হবে ব্যাপারগুলো। তেমনি ভাবে আমরা যদি বোনস পড়ার ক্ষেত্রে আমরা মেইনলি সেলিম রাজা ফলো করি। তো সেলিম রাজাতে আমরা হচ্ছে বর্তমানে আগের যে সেলিম রাজা ছিল এটাতে আমাদের ছবি সাথেই অ্যাড করা থাকতো, কিন্তু এখন হচ্ছে আলাদা আমাদের একটা বই দিয়ে দেওয়া হয় যে ওটাতে হচ্ছে ফিগার দিয়ে দেওয়া থাকে মাসেল অ্যাটাচমেন্ট গুলো। তো আমরা যদি এভাবে হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট গুলো খেয়াল করি যে কোথায় কোন মাসেল অ্যাটাচমেন্টটা আছে, আমরা যখন যে বোনসটা পড়বো, সাপোজ আমরা হচ্ছে হিউমেরাস পড়বো বা ফিমার পড়বো, তখন আমরা যদি এভাবে খেয়াল করে পড়ি তাহলে আমরা হচ্ছে সহজেই বোনস গুলো কোপ আপ করতে পারবো। এভাবে আমাদের কাছে হচ্ছে টপিক গুলো ইজি হবে। আর বই পড়ার ক্ষেত্রে কিংবা নোটস করার ক্ষেত্রে আমি একটা টপিক বলতে চাই যে অনেকেই হচ্ছে নোট করতে পছন্দ করে, আবার অনেকেই হচ্ছে মেইন বই থেকে দাগানো হচ্ছে পড়তে পছন্দ করে। এক্ষেত্রে যারা নোট করবে তারা তো অনেক ভালো, যে নিজে নিজে হচ্ছে নোট করব। নোট করার সুবিধা হচ্ছে আমরা যখন একটা টপিক নোট করব তখন আমরা নিজে একবার লিখছি, টপিকটা যখন আমরা লিখবো তখনই আমাদের হাফ পড়া হয়ে যায়। তারপর যখন আমরা আর এক দুইবার হচ্ছে পড়বো তখন টপিকটা এমনিতে আমাদের মাথায় সেট আপ হয়ে যাবে। কিন্তু যখন আমরা বই দাগানো অবস্থায় পড়বো তখন বইয়ে অবশ্যই ইম্পর্টেন্ট টপিক গুলোই হচ্ছে দাগিয়ে পড়তে হবে। বইয়ে তো অনেক অজস্র টপিক আছে, আমরা যদি দত্তর কথা চিন্তা করি অনেক টপিক আছে, সব টপিক তো আমাদের পড়া সম্ভব না। এক্ষেত্রে শুধু ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো হচ্ছে আমাদের কলেজে দেখা যায় যে প্রফেসর স্যার ম্যামরা যেগুলো পড়ায় বা যেগুলো বলে এগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে বিষয়টা ইজি হবে। আবার আমরা হচ্ছে অনেক সময় দেখতে পারি যে এক বইয়ে হচ্ছে আমরা এক টপিক পড়ছি সেটা অন্য বইয়ে নেই, এক্ষেত্রে আমরা কি করব, যে যেই বইয়ে হচ্ছে যে কোনো একটা বই পড়বো আর হচ্ছে ওই বইয়ে হচ্ছে অন্য বইয়ের ইনফরমেশন আমরা কেটে হচ্ছে লাগাবো। তাহলে পরীক্ষার সময় আমাদের কি সুবিধা হবে, পরীক্ষার সময় আমরা হচ্ছে বারবার এই বই ওই বই উল্টানো লাগবে না, আমরা একটা বইয়ের মাঝেই সীমাবদ্ধ থাকবো, ওই বই থেকে আমরা সবকিছু পড়তে পারবো। এভাবে হচ্ছে যদি আমরা স্টাডিটাকে ওরিয়েন্টেড করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে। অ্যানাটমি নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, অ্যানাটমি যদি আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে অনেক ইজি সাবজেক্ট। সো আমরা যদি একটু অ্যানাটমিটাকে একটু এভাবে ওরিয়েন্টেড করে পড়তে পারি তাহলে আমাদের জন্য অ্যানাটমিটা খুবই ইজি হয়ে আসবে। আর গাইড পড়ার ক্ষেত্রে বলতে যাব যে গাইডে অনেকে হচ্ছে মনে করে যে গাইড পড়া ভালো না, কিংবা যারা গাইড পড়ে তারা হচ্ছে মেইন বই পড়ে না বা কি, এরকম কিছু না। গাইডে আমরা হচ্ছে দেখবো যে একটা কোয়েশ্চেনের আনসার যখন দেওয়া থাকে তখন সেটার নিচে কিন্তু রেফারেন্স লেখা থাকে, অবশ্যই সেটা কোনো না কোনো বই থেকেই নেওয়া হয়। গাইডে যারা লিখে তারা তো আর বই না পড়ে গাইড লিখে না। তো আবার দেখা যায় যে অনেক সময় ক্লিনিক্যাল কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগই মেইন বইয়ে খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু আমাদের গাইড বইয়েরই হেল্প নেওয়া লাগে। সো এক্ষেত্রে গাইড বইয়ের হেল্প আমরা নিব, তবে আমরা হচ্ছে চেষ্টা করব যে যেই মেডিকেলে আছি সেই মেডিকেলে লেকচার ওরিয়েন্টেড পড়াশোনাটা করার জন্য। আর লেকচারে ম্যামরা যে টপিক গুলো বলবে আমরা মেইন বইয়ে সেই টপিক গুলো হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়বো।
সো আমাদের পড়াটা মেইন বুক ওরিয়েন্টেডও থাকলো, আবার হচ্ছে কোনো কিছু না বুঝলে সেক্ষেত্রে আমরা একটু গাইডটা খুলে দেখবো যে টপিকটা আসলে কি ছিল, কেন বুঝতে পারছি না। কারণ গাইডে হচ্ছে শর্টকাট করে দেওয়া থাকে, তো সেজন্য আমাদের বুঝতে ইজি হয়। এভাবে হচ্ছে যদি আমরা পড়াশোনাটাকে গুছিয়ে পড়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ অ্যানাটমি ইজি হবে। আর ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের যখন ক্লাস নিব এসব বিষয় আরো ডিটেলসে আলোচনা করব। সো সবার হচ্ছে আশা করি যে ভালোভাবে পড়াশোনা করবে। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। এরপর আমি ফিজিওলজির মেন্টর মাহি। মাহি কি আমাকে শুনতে পাচ্ছ? সাইয়েদ মাহমুদ মাহি। আচ্ছা মাহি, তুমি ফিজিওলজিকে উদ্দেশ্যে ওদেরকে নিয়ে কিছু বল। আসসালামু আলাইকুম, আমি সাইদ মাহমুদ মাহি, ময়মনসিংহ মেডিকেল কলেজ 2018-19 শিক্ষাবর্ষ। আমি তোমাদের ফিজিওলজি মেন্টর হিসেবে থাকবো। আমি চেষ্টা করব যে তোমাদের ফিজিওলজিটা একটু ইন্টারেক্টিভ ওয়েতে এবং আনন্দদায়ক ভাবে পড়ানোর চেষ্টা করব, যেন তোমরা সবাই বুঝতে পারো। আর তোমরাও না বুঝলে আমাকে জানাবে। আর আমি দুইটা কথা বলবো যে আমাদের আগে দুজন স্যার বলে গেলেন, ডাক্তার জহির স্যার এবং ডাক্তার সুজন শরীফ স্যার, তারা দুজনে কিন্তু আমাদেরকে মেইন বই পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন যে সূচনাটা যদি ভালো হয় আমাদের পরবর্তী ধাপগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো ফিজিওলজির ক্ষেত্রে দেখা যায় অনেকে গাইটনটা পড়তে চায় না, বলে যে এটা অনেক বড় বই। তো তোমরা এগুলো দেখে ভীত সন্ত্রস্ত না হয়ে গাইটনের কিছু মানে পুরো বই তো আর পড়া লাগে না, টপিক ওরিয়েন্টেড কিছু জিনিস আছে ওগুলো আমরা পড়ে যাবো যেন বুঝতে সুবিধা হয়। দাগিয়ে দাগিয়ে পড়বো, নিজের ভালো লাগা থেকে জিনিসগুলো আসলে পড়া যায়, যে মেকানিজম গুলো কিভাবে কাজ করতেছে, ইউরিন ফরমেশন, রেসপিরেটরি, দেন হিমোগ্লোবিন কার্ভ আছে, দেন এন্ডোক্রাইনের হরমোন গুলো কিভাবে কাজ করে, ওগুলো তুমি মানে নিজে জানার জন্য খুব ভালো লাগে। দেখবে যে আমার বডিতে এটা কাজ করে কিভাবে, খুব ভালো লাগবে তোমরা যদি এটা বইটা পড়ো। আর আমি গাইড না পড়ার জন্য বলছি না, গাইড আমিও পড়ছি, অনেক সবাই পড়ে। এখানে রিটেন গুলো খুব সুন্দর করে লেখা আছে, তুমি রিটেনের জন্য সে অংশগুলো দেখলা এবং সাথে কিছু তোমার যেসব ছোটখাটো ইনফরমেশন আছে, মেইন মেইন যে মেকানিজম কিভাবে কাজ করে, সেজন্য তুমি তোমার মেইন বইয়ের সহায়তা নিতে পারো। তো এই ছিল আমার কথা। আশা করি তোমাদের সাথে ফিজিওলজি ক্লাসে দেখা হবে, বাকি কথা তখন হবে। তোমরা কিছু না বুঝলে তখন বলবা। আমি চাই এটা টু ওয়ে একটা কমিউনিকেশন হোক, যেহেতু অনলাইন সরাসরি ক্লাস নেওয়া যাচ্ছে না বা কথাও বলা যাচ্ছে না। তোমরা একটু রেসপন্স করবা, আমাকে কোশ্চেন করবা, দেন আমিও সেভাবে ফিডব্যাক দিলে মানে জিনিসটা ভালো দেখায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো হবে। জি আপু, ধন্যবাদ, আমার এখানেই শেষ। তামিমা আপু, আসসালামু আলাইকুম আপু। আপু আমি অ্যানাটমি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপু বলো, শিওর। আচ্ছা আপু, আমি ফারজানা আনিকা রেমি, চট্টগ্রাম মেডিকেল কলেজে 3য় বর্ষে অধ্যয়নরত আছি। জুনিয়রদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের হচ্ছে অ্যানাটমি মেন্টর হিসেবে আছি। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড যে আরেকজন তনিমা তমা, সে আসলে সবকিছুই বলেছে। আমি একটু একটা বিষয় অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে আমার তোমাদের হচ্ছে সম্পূর্ণ পড়াশোনাটাই তোমরা 1 বছর ধরে পড়ে এসেছো, পুরোটাই হচ্ছে অনলাইন ওরিয়েন্টেড। তো এই বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ হচ্ছে আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড, সে হচ্ছে আমার 1 ইয়ার জুনিয়র হয়ে গেছে। তো যে যাই হোক না কেন, তো তার এই ব্যাপারটা আমি খুব কাছ থেকে দেখার কারণে আমি তোমাদের কন্ডিশনটা কিছুটা বুঝতে পারছি। তো সবকিছু অনলাইন বেসড হওয়ার কারণে তোমরা অনেক কিছু হয়তো বা পাওনি, ভিসারা পাওনি, বা বোনস তো হয়তো বা অনেকে বাসায় নিয়ে এসেছো। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ভিসার অভাব, তো ভিডিও দেখে বা টিচারদের লেকচার শুনে হয়তো তোমরা টিচারদের লেকচারের সাথে অনেকটা ইন্টারঅ্যাক্ট করতে পারো না, এই কারণে, যেটা হচ্ছে আমি কিছুটা বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যাই পড়ো না কেন, সাথে সাথে ওই বিষয়টা নিয়ে একটা ছবি দেখে ফেলবা। এখন সেই ছবিটা হচ্ছে তোমরা নিটার দেখতে পারো, এখন অনেকের কাছে হয়তো বাসায় নিটার নাও থাকতে পারে। তো নিটারের সব ছবি তো অনলাইনে আছেই, আবার গুগলে যে কোনো কিছু সার্চ দিলে ওটা যে কোনো ভিউ পাওয়া যায়। তো যে কোনো একটা বিষয় পড়ার সময় ওটার রিলেটেড যা ছবি আছে, যা ছবি বলতে অন্তত একটা কি দুটা ছবি, ওই বিষয়টা যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। মানে অ্যানাটমি হচ্ছে পুরোটাই কল্পনা নির্ভর। যদি কোনো একটা জিনিস না দেখতে পারো, যদি ভিজুয়ালাইজ না করতে পারো, তাহলে বিষয়টা আসলে পরে মনে থাকে না। তো আসলে তোমরা যতই পড়ো না কেন, সেটা যদি অর্গানাইজড ওয়েতে না হয়, পরীক্ষার দিন দেখা যাবে যে তোমরা ছবিতে যেগুলো দেখেছো সেগুলোই ঘুরে ফিরে মনে পড়বে। আবার তোমরা বারবার যে বিষয়গুলো পড়েছো বা দেখেছো সেগুলোই মনে পড়বে। তো সেক্ষেত্রে তোমাদের যেহেতু তোমরা ভিসারা ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা তোমাদের হয়নি, সেহেতু তোমাদের পড়াশোনাটা ভিজুয়ালাইজেশন ওরিয়েন্টেড হওয়া উচিত। যে কোনো গুগল
বা মানে গুগল থেকে আমি সাধারণত যে কোনো ছবি গুগল থেকে সার্চ দিয়ে বা বিষয়টা বোঝার জন্য ছবি দেখতাম বেশি বেশি, এবং আমাদের মেডিকেলের প্রফেসর যারা ছিলেন, টিচাররা যারা ছিলেন, তারা বিশেষ করে একটা বিষয়ের উপর অনেকগুলো ছবি দেখাতেন। তো এই বিষয়টাকে ওনারা বারবার এমফাসাইজ করতেন। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে, কারণ তোমার অনেক সময় আমি এটাও দেখেছি যে তোমাদের আইটেম না হলে তোমরা হচ্ছে না পড়ে দেখা যায় অনেকগুলো আইটেম দেখা গেছে আসলে চিটিং হয়ে যায়। তো বাহির থেকে তোমরা আশেপাশে কোনো বা ইয়া করে অনেক সময় না পড়ে তোমরা আইটেম দাও, মানে সবাই দাও না, সবাই অবশ্যই না, কিছু কিছু হয়তোবা দাও, কারণ আমি আসলে বিষয়টা কাছ থেকে দেখেছি। তো যদি এরকম আসলে অনেকেরই এভাবেই অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক কিছু তোমরা পড়তে পারোনি বা পড়তে চাইলেও পড়োনি, এরকম মানে পড়ার সুযোগ থাকলেও তোমরা পড়োনি, এরকম হতে পারে। বা অনেক কিছু দেখা গেছে তোমাদের অনেক ফ্যাসিলিটির অভাব। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের এই লাস্ট টাইমটাতে একটু বেশি সিনসিয়ার হওয়া উচিত এবং বেশি বেশি ছবি ওরিয়েন্টেড পড়াশোনা হওয়া উচিত। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম আপু। ধন্যবাদ রামিকে, অনেক সুন্দর বলেছো। আচ্ছা, আমি তোমাদের উদ্দেশ্য একটু বলি। আমি বায়োকেমিস্ট্রির মেন্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ। এছাড়াও আমি তোমাদের একাডেমিক অ্যাডভাইসার হিসেবে আছি, এবং আমার সাথে তোমাদের একাডেমিক অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইসার হিসেবে আছে তোমার উৎপল কুমার রয় ভাইয়া। যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রশ্ন, যে কোনো কিছুতে, যে কোনো সমস্যায় সবার আগে ইনশাল্লাহ আমাদেরকে নক দিও। যে কোনো সমস্যা আমরা চেষ্টা করব সর্বাত্মক তোমাদেরকে সহযোগিতা করার। আর হচ্ছে যেহেতু আমি বায়োকেমিস্ট্রির মেন্টর মেনলি হিসাবে থাকবো এবং সেই সাথে অ্যানাটমিও ইনশাল্লাহ দেখবো, ফিজিওলজিও নিতে পারি, আসলে শিওর না। তো তোমাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে সামনে ইনশাল্লাহ তোমাদের প্রফ তোমরা মেন্টালি সেট আপ দিয়ে রাখো। যদিও এটা একটা প্যান্ডেমিক, সিচুয়েশন গুলো একটু ডিফারেন্ট অ্যাজ ইউজুয়াল কন্ডিশন গুলো থেকে, তো তারপর আসলে কোনো কিছু থেমে থাকবে না। এবং ভাইয়ারা যেটা বললেন, সুজন শরীফ ভাইয়া খুব সুন্দরভাবে কয়েকটা কথা বলেছেন, শরীফুদ্দিন ভাইয়া বা আরেকজন ভাইয়া যে ছিলেন, খুব সুন্দর সুন্দর কতগুলো অ্যাডভাইস দিয়েছেন। এই অ্যাডভাইস গুলো মানলে আমার মনে হয় আসলে আর কিছুই লাগে না। আর যেহেতু এটা ফাউন্ডেশন, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত সুন্দর হয়, যত স্ট্রং হয়, ওই বিল্ডিংটা ঠিক ততটাই কিন্তু টেকসই হয়। ঠিক তেমনি ভাবে আমাদের তো মেডিকেলে আমাদের নলেজটাই আসলে সব। তো ওই নলেজটাকে যাতে, এই নলেজের ফাউন্ডেশনটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি দিয়ে হবে। তাই যখনই আমরা এটা পড়বো, যাই পড়বো না কেন, আমরা চেষ্টা করবো এটা আমাদের কল্পনার জগতে নিয়ে আসার, এবং আমরা যাতে আরেকজনকে ডেমো দিতে পারি নিজের ওই ক্যাপাসিটিটা তৈরি হয়েছে কিনা। একটা কথা খুব সুন্দর লেগেছিল আমার যখন পড়েছিলাম, যে একটা জিনিস সম্পর্কে আমাদের নলেজ ততক্ষণ পর্যন্ত খুবই কম যতক্ষণ না আমরা যা পড়েছি সেটা ব্রিফলি অন্য কাউকে আমরা ডেমো দেওয়ার সক্ষমতা অর্জন করছি। ঠিক তেমনি ভাবে আমরা যখন কিছু পড়বো, বিশেষ করে এই যে ফার্স্ট প্রফে তোমাদের যে পড়াশোনাটা, এটা অবশ্যই হচ্ছে একটু পার্টনারশিপ বা একটু গ্রুপে পড়তে পারলে অনেক ভালো। এবং তুমি যত বেশি মানুষকে ডেমো দিবা তত বেশি তোমার পড়াটা স্থায়ী হবে। এবং শুধু অ্যানাটমির ক্ষেত্রেই না, ফিজিওলজি বলো বা যে কোনো সাবজেক্টে বলো, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে যত বেশি তুমি টেক্সট বুক পড়বা বা জিনিসটা একটু ডিটেলসে জানবা তত বেশি মনে থাকবে। কারণ আমরা যেটা পড়ি সবটাই কিন্তু আমাদের মনে থাকে না আলটিমেটলি। সো যখন আমরা একটু কম পড়ে ফেলি বা যখন আমরা একটু জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি না, তখন দেখা যায় কি যে আমরা জিনিসটা ভুলে যাচ্ছি। তাই গাইড সবাই পড়ে, তোমরাও হয়তো পড়বা, না বললেও পড়বা। তো সেক্ষেত্রে বলবো যে যেই জিনিসটাই তুমি গাইড থেকে পড়তেছো সেই জিনিসটাই দেখবা গাইডের নিচে রেফারেন্স, মেন বই থেকে আগে একটু পড়ে নাও। অবশ্যই অ্যাটলিস্ট দুইটা মেন বই পড়ার চেষ্টা করো এই লেভেলে এসে। এবং গাইড তো রিটেনের জন্য পড়তেই হবে, এটা আর কিছু বলার নেই নতুন করে, সবাই পড়ে, তোমরাও পড়বা। তবে অবশ্যই চেষ্টা করবা অ্যাটলিস্ট মেন একটা বই রেখে আর পাশে আরেকটা বই সাইড হিসেবে রেখে জিনিসটাকে পড়ার জন্য, যাতে কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার হয়। আর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা মেটাবলিজমটাকে একটু ভয় পাও, চেষ্টা করবো ইনশাআল্লাহ ক্লাসগুলোতে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর। আর আমরা আমাদের ক্লাসের মাঝে মাঝে ইনশাআল্লাহ আমাদের রিলেটেড যে এক্সপেরিয়েন্স গুলো, যে বাইবারতে কিরকম প্রশ্ন হয়, রিটেনের জন্য কোনটা লিখলে কতটুকু লিখলে সুন্দর হবে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সবটুকুই তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তোমরা অনেকেই জানো, তারপরও আমরা ইনশাআল্লাহ আরো সুন্দর করে ক্লাসগুলোকে নেওয়ার চেষ্টা করব। এবং তোমরাও চেষ্টা করবে যাতে ক্লাসগুলো হচ্ছে তোমাদের ইন্টারাকশন হয়, তোমরা প্রশ্ন করো বেশি বেশি আমাদের থেকে, আমরা এটাই আসলে চাই। তোমাদের সবাইকে আসলে যেহেতু রোজার দিন, রমজান, তো আমি আর দীর্ঘায়িত করলাম না। ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলোতে দেখা হবে, কথা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ উত্তর দিব। আর এছাড়া যদি এখন তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করতে পারো। কারণ কি কোনো প্রশ্ন আছে প্রফ রিলেটেড বা হচ্ছে পড়াশোনার কোনো কিছু রিলেটেড? যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে ইনশাআল্লাহ বিদায় নিব। আচ্ছা শারার, তুমি কি ওদের উদ্দেশ্যে কিছু বলবা, জুনিয়রদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। আমি এক দুইটা কথা শুধু বলবো। হ্যাঁ, আমি শিওর।
আচ্ছা, সবার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমি আর আমার পরিচয় কিছুই এখন আর দিচ্ছি না, আমি জাস্ট কথাগুলো বলে আমি জাস্ট শেষ করে দিচ্ছি, যেহেতু সবারই তারা আছে। জিনিসটা হচ্ছে, সবাই আমরা একটা জিনিস ফেস করছি, সব সময় আইটেম দিতে গেলে আমাদেরকে স্যার ম্যাডামরা ভাইবার মধ্যে একটা জিনিস বলে, এই বেসিক জিনিসটা পারো না। আমরা অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট তিনটা পড়তেছি? আমরা পড়তেছি অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। এই সাবজেক্ট তিনটাই বেসিক। সো আমরা আমরা ধরলেই মনে হয় যে ম্যাডাম যাই জিজ্ঞেস করে খালি বলে যে এই বেসিক জিনিস পারো না, স্যার যাই জিজ্ঞেস করে বেসিক জিনিস পারো না। অ্যাকচুয়ালি আমরা যা পড়তেছি সবগুলাই বেসিক, এগুলো সব কিছুই আলটিমেটলি আমাদের লাগবে। আমরা যেগুলো ফাঁকি দিতেছি সবগুলাই আলটিমেটলি আমাদেরকে আবার গিয়ে পড়তে হবে। একটা জিনিস খেয়াল রাখবা যে হচ্ছে রেগুলার ক্লাস যেন মিস না হয়। ক্লাসগুলো যদি রেগুলার করো, মাথায় এমনি এমনি অনেক কিছু ঢুকবে। আর মেইন বইটা পড়ো না পড়ো, দত্ত অ্যানাটমি ক্ষেত্রে দত্ত, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে এবিসি, এই বইগুলা না সবসময় টাচে থাকবা, এই বইগুলো সবসময় হাতে রাখবা, যে এই জিনিসগুলো দেখতেছি। পিডিএফ সবসময় সাথে রাখবা। আমি হচ্ছে বই আমার মোবাইলে সবসময় পিডিএফ নিটার খুলে রাখতাম অ্যানাটমি পড়ার সময়। পিডিএফটা দেখলে হয় কি, যে তুমি জুম ইন করে জুম আউট করে তুমি জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবা। আমার কাছে নিটারের অরিজিনাল বই ছিল, আমিও অরিজিনাল বই খুলতে আইলসেমি লাগতো দেখে আমি নিটারের আমি পিডিএফ খুলে আমি দেখতাম। খুবই সহজ, তুমি জাস্ট একটা ক্লিক করবা, কিওয়ার্ড সার্চ দিবা, তোমার ওই জিনিসটা এসে পড়তেছে। তুমি টেকনিক্যালি পড়ো, টাইমটা খুবই শর্ট। ফার্স্ট ইয়ারের ফার্স্ট প্রফের পড়ার জন্য যতটুকু আমাদের পড়া দেয়, যতটুকু আমাদের সময় দেয়, টাইমটা অ্যাকচুয়ালি খুব শর্ট। অবশ্যই সবকিছু জানা সম্ভব না, যতটুকু পারো ততটুকু নেওয়ার চেষ্টা করো, কারণ আলটিমেটলি এই জিনিসগুলো তোমাদের লাগবে। সার্জারি বলো, মেডিসিন বলো, ফিফথ ইয়ারের পড়ার কথা বলতেছি, ফোর্থ ইয়ারের কথা বলো, তোমাদের লাগবে। থার্ড ইয়ারে তুমি কমিউনিটি মেডিসিন পড়তে চাও, তোমার এগুলো লাগবে। ফরেন্সিক পড়তে চাও, তোমাকে অ্যানাটমি আমাদের হাতের বোনস, কার্পাল বোনস কি কি আছে সেগুলো জিজ্ঞেস করছে হঠাৎ টার্মের ভাইবার মধ্যে। আমরা কখনো ইভেন আইটেমের মধ্যেও দিই না, একদম জিজ্ঞেস করছে, ফেসের বাউন্ডারি জিজ্ঞেস করছে। হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে, কারণ এই জিনিসগুলো অ্যানাটমির পড়া, বায়োকেমিস্ট্রি পড়া, ফিজিওলজি পড়া আলটিমেটলি আজীবন লাগবে। এগুলো খুব যত ছোটই হোক, যত আমার কাছে মনে হচ্ছে যে আমি এই জিনিসটা হয়তো না পড়লেও আমি হচ্ছে পার পেয়ে যাবো, কিন্তু পরবর্তীতে গিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে, আমি যতটুকু দেখছি, আমরা যেগুলো দেখি যে মনে করি যে না এটা ছোট জিনিস, এগুলো পারবো, বা এটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট না, আলটিমেটলি ওগুলা দেখা যায় যে আরো বেশি ইম্পর্টেন্ট লাগতেছে, কারণ এই জিনিসগুলোতে আমার ল্যাক ছিল। আর প্রফের একটা ব্যাপারে যেটা রুমার শুনতেছি যে জুলাইয়ের দিকে নাকি প্রফ হইতে পারে। তো আমি একটা জিনিস এখানে বলবো কি, এটা যদি সত্য হোক বা মিথ্যা হোক, রুমার যেহেতু আছে, আমি বলবো কি বেটার সেফ দেন সরি। ঠিক আছে, তুমি আগে থেকে সেফ থাকো, তুমি তোমার পড়াটা আগে থেকে গুছায় রাখো, এরপরে না হলে তোমাকে পরে সরি বলতে হবে যে ভাই আমি আর পারতেছি না। সো আগে থেকে গুছায় রাখো, যতটুকু পারো আগে থেকে গুছায় রাখো। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া এখন তো হাতে একদম সময় নেই, মাত্র এপ্রিল মাস, জুলাই মাসে আমার পরীক্ষা। ভাই আমি লাস্ট 1 মাসে যতটুকু অ্যানাটমি শিখছি, আমি এতটুকু পুরা 1.5 বছরেও শিখি নাই। পুরা 1.5 বছরে আমি অ্যানাটমি অত কিছু শিখি না। আমি হার্ট যখন পড়তে গেছি প্রফের আগে, আমি পড়ে দেখি যে আমি অ্যাকচুয়ালি আইটেমে পাস করছিলাম। এটা আমি কি এইগুলো জিনিস পড়ে আসছিলাম? অ্যাকচুয়ালি আমি পড়ি না, আমি প্রফের আগে এই জিনিসগুলো পড়ছি। হ্যাঁ, আমি মানতেছি আমার ভুল হয়েছে। এখন বলতে পারো 1 মাস ইনাফ না, 1 মাস অ্যাকচুয়ালি ইনাফ না, তোমার শুরু করতে হবে আজকে থেকে, কারণ পড়াগুলা হিউজ। আর যারা গ্যাপ দিছো, আমি যতটুকু জানি, আমার জুনিয়র যারা ব্যাচ, যাদের সাথে কথা হয়, অনেকেই হচ্ছে আইটেম দাও কি, আইটেম হচ্ছে তোমরা ইয়েটা অন করে, এই স্প্লিট স্ক্রিন অন করে এরপর আইটেম দাও। কেন? কারণ তোমার কাছে পড়া হয় নাই, তুমি এই জিনিসটা, তুমি ভাবতেছো তুমি আইটেমে জিনিসটা বলতে পারবে না। হ্যাঁ, তুমি নকল করছো, ঠিক আছে, আচ্ছা বুঝলাম, তুমি আইটেমটা ক্লিয়ার করতেছো, আইটেমটা তোমার কাছে এখন জরুরি, কিন্তু তুমি তোমার পড়াটা শেষ করো। তুমি প্রফের আগে পড়াটা অবশ্যই শেষ করো, শেষ না করলে বিপদে পড়বাই। প্রফে বিপদে না পড়ো, থার্ড ইয়ার বিপদে পড়বা। থার্ড ইয়ার পাস করে গেলে ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে অবশ্যই বিপদে পড়বা, এবং তোমাকে এই পড়াগুলো অবশ্যই পড়তে হবে। সো গ্যাপ যা দিছো, এখন হচ্ছে এই যে তোমাদের ক্লাস হবে ফোর্থ ইয়ারে, তোমাদের কলেজ থেকে হয়তো বিভিন্ন আবার নতুন করে হয়তো কোনো প্রোগ্রাম দিবে, আমরা জেনেসিসে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদেরকে পড়াগুলা বারবার চর্চা করায় দেওয়ার। জাস্ট লেগে থাকো, ইনশাল্লাহ প্রফ পাস হয়ে যাবে। আর যাদের প্রফ পাস হবে না, ফার্স্ট ইয়ারে অনেকেই হচ্ছে ফার্স্ট প্রফে অনেকেই খারাপ করে, কারণ হচ্ছে ভয় থাকে, বা পড়া থাকলেও অনেকগুলো জিনিস ভুল হয়ে যায় প্রফের ক্ষেত্রে। প্রফের জিনিসটা হয় কি, প্রফে কিন্তু জিজ্ঞেস করবে তোমাকে খুব বেসিক জায়গা থেকে, একদম একদম সুপারফিশিয়াল জায়গা থেকে জিজ্ঞেস করবে। এখন তুমি যদি প্রফ পাসের জন্য পড়তে চাও,
যে আমি প্রফ পাস করব, তাহলে তোমার ফার্স্ট প্রফ পাস করা পর্যন্ত হবে, পরের প্রফ গুলা পাস করা হবে না। সো এর জন্য আমাদের আইটেমে কিন্তু অনেক ডিপ থেকে অনেক ক্লিনিক্যাল জিনিসও জিজ্ঞেস করা হয়, যেগুলা আমাদের ইভেন কার্ডেও জিজ্ঞেস করে না, তাই না? তো কিন্তু আমরা এগুলো পড়তেছি কেন? এগুলো পড়তেছি কারণ পরবর্তীতে আমাদের এই জিনিসগুলা লাগবেই লাগবে। তো আমরাও চেষ্টা করব, যারা ফার্স্ট প্রফে মেন্টররা যারা আছেন তারাও চেষ্টা করবেন যে সবটাই তোমাদেরকে কাভার করার। ইনশাল্লাহ ভয় পাবা না যে আমার কি হবে, আমার সময় হাতে নাই, আমি এতদিন গ্যাপ দিছি, আমি কি করব। যেখানে আসো সেখান থেকে শুরু করো, ইনশাল্লাহ হয়ে যাবে। একজন যদি এক মাসে পারে, তুমি 3 মাসে পারবা। তুমি আমাদের এক সিনিয়র ভাইয়া হচ্ছে জাহিন ভাইয়া একদিন কথা বলছেন গ্রুপের মধ্যে যে একজন একটা জিনিস একদিনে পারে, আর একজন একটা জিনিস 10 দিনে পারে, তাহলে 11তম দিন তাদের দুইজনের মধ্যে পার্থক্য কি? সো তুমি ওইভাবে চেষ্টা করো যে তুমি এখন থেকে শুরু করতেছো, তুমি কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি তুমি লেগে থাকো। কনস্ট্যান্টলি তুমি যদি ছোট করেও যদি এফোর্ট দিতে থাকো, এই ছোট এফোর্টটাই তোমার প্রফের আগে দেখবা যে অনেক বড় হয়ে গেছে। কিন্তু প্রতিদিন পড়ো, প্রতিদিন অল্প হইলেও পড়ো, প্রতিদিন একটা টপিক হইলেও নতুন শিখো। আর ভাইয়ারা অলরেডি বলে গেছেন যে হচ্ছে ভিডিও দেখা, বা আপু বলছেন যে ভিডিও দেখছি বা ইয়ে করছি। আমি আমার আইটেমের ক্ষেত্রে এটা মনে আছে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এই জিনিসগুলো আমি একদম বুঝতাম না কি, আমি মুখস্থ করে গেছি। আলটিমেটলি আমাকে মুখস্থ করে যাইতে হয়েছে। আমি কোনোটাই হচ্ছে ফার্স্ট প্রফে আমি কোনো কিছু মুখস্থ করতে পারতাম না। আমার হচ্ছে পুরোটা জিনিস রিডিং পড়তে হইতো, বুঝতে হইতো, এরপর আমার আইটেম দিতে হইতো। আমি এটা পারতাম না যে শুধু মুখস্থ করে যাওয়া। তো কিন্তু ওই জিনিসটা আমার পুরাটা মুখস্থ করে যাইতে হয়েছে। আমি মুখস্থ করে আইটেম দিছে, তাও আমার আইটেম ক্লিয়ার হয়নি। তো তখন আমি বুঝছি যে না, তাহলে আমি এটা কি করব। তখন তো অবশ্যই তখন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ছিল না আমাকে গাইড করার জন্য। তো আমি ইউটিউবে সার্চ দিছি, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন জিনিসগুলো এত সুন্দর করে বলা আছে, মানে তুমি ভিডিওগুলো দেখো, তুমি জাস্ট একবার দেখো, তুমি কিছু হইলেও তোমার মাথায় ঢুকবে। তুমি সবকিছু সব জায়গায় থাকো, ফেসবুকে এখন অনেক সোর্স আছে এই তোমার একাডেমিক কাজ করার জন্য। শুধু আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আছি, ফেসবুকে হাজার সোর্স আছে, ইউটিউবে হাজার সোর্স আছে তোমার এই একাডেমিক কাজে হেল্প করার জন্য। কেন ভয় পাইতেছো যে তুমি আজকে ভিসেরা ধরতে পারতেছো না? কেন আজকে তুমি বোনস ধরতে পারতেছো না? তুমি এমন ভাবে তোমার থিওরিটা ক্লিয়ার রাখো যে তুমি একদিন ভিসেরার দিকে একদিন তোমাকে স্যার দেখাই দিবে, তুমি ওইটা দেখে তুমি মনে রাখতে পারবা যে আমি এই জিনিসগুলো তো আগে পড়ছি, সো আমি এই জিনিসগুলো পারবো। তুমি ওইভাবে নিজেকে আগে থিওরিটিক্যালি প্রিপেয়ার করো। আর বোনস তো তোমাদের সাথে আছেই, কেন পারবা না? বোনস তো জাস্ট সামনে দেখবা, তোমার বোনসটা মিলাবা, বোনস শেষ। বোনসের পড়া তুমি নিজে পড়তে পারবা, অ্যাকচুয়ালি নিজে পড়তে পারবা। তুমি নিটার মিলাও, নিটারের মধ্যে হচ্ছে বোনস মার্কিং করা আছে, এই তোমার সবগুলা মাসেল অ্যাটাচমেন্ট দেওয়া আছে, মাসেল অ্যাটাচমেন্ট গুলো মিলাই ফেলো তুমি তোমার বোনসের মধ্যে। তোমার বোনস এক পাশের বোনস নাই, অনেকে হাফ বোনস কিনে, তো এক পাশের বোনস নাই, তুমি নেটে সার্চ দাও, তুমি অন্য দেখো যে এখানে মার্কিং গুলা কিরকম হবে, এখানে কোন অ্যাটাচমেন্ট থাকবে, এদিক দিয়ে কোন ব্লাড বা নার্ভ, আর্টারি বা ভেসেল বা নার্ভ কোনটা যাচ্ছে, এটা তুমি অন্য আরেকটা সার্চ দিয়ে মিলায় দেখো এটা রিলেশন কি কি আছে। তোমার হাতের বোনটার সাথে হয়তো নিটারটা মিলতেছে না। হ্যাঁ, আমার এরকম হয়েছে, তখন আমি কি করছি, আমি নেটে সার্চ দিছি, ওই জিনিসটা ওইভাবে মিলাও, সার্চ দাও। অনলাইনে যখন সবকিছু হচ্ছে না তোমাদের, অনলাইনে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করো যে তোমার থিওরিটা তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি কনফিডেন্ট যে আমার এতটুকু পড়া দিয়ে আমি যদি এই জিনিসগুলো দেখি সামনে গিয়ে, আমি এটাকে চিনতে পারবো, আমি এটাকে বুঝতে পারবো। তখন তুমি সামনে গেলে আর ভয় পাবে না। সো ওইভাবে থিওরিটিক্যালি নিজেকে প্রিপেয়ার করো। হ্যাঁ, বুঝলাম প্র্যাকটিক্যালি তুমি ভিসাটা যদি না দেখো, তাহলে তোমার অ্যাকচুয়ালি অনেক ল্যাক থেকে যায়। এটা বাস্তব যে ল্যাক অনেক থেকে যায়। ইনশাল্লাহ সুযোগ পাবা, প্রফের আগে ইনশাল্লাহ সুযোগ পাবা কলেজে গিয়ে ভিসেরা গুলো দেখার। আর প্রফ হবেই, যেহেতু ঢাকা ভার্সিটি বলো বা অন্যান্য ভার্সিটি সবগুলা প্রফই নিছে, কোনোটাতেই কোনো ছাড় দেয় নাই, সো তোমাদেরটাও ছাড় দিবে না, প্রফ হবেই। এইভাবে প্রিপেয়ার করো, কিন্তু ভয় পাইয়া না যে আমার কি হবে। তোমার কিছুই হবে না, তুমি আলহামদুলিল্লাহ পাস করে যাবা। ভাই বলছে না যে 5 বছর হচ্ছে গেটের মধ্যে শুয়ে থাকলে তুমি পাস করে যাবা। তুমি শিখো, তুমি জাস্ট শিখো, তুমি শিখে যাও, তোমার ভয় পাওয়ার কিছু নাই, তুমি পাস করে যাবা ইনশাল্লাহ। তো এতটুকুই বলার ছিল, অনেকগুলা কথা বলে ফেললাম। সবার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ সবাই পাস করো। আশা করি কারোই কোনো সমস্যা না হোক।
আর যদি কোনো সমস্যা হয়, যদি আল্লাহ না করুক কারো পরীক্ষা খারাপ হয়ে যায়, চেষ্টা করবা যে একটা খারাপ হয়ে গেলে পরের গুলা যেন খারাপ না হয়, ওইটা নিয়ে চিন্তা করবা না। যেটা হয়ে গেছে সেই প্রফ তো আরো সামনে আসবে, সেটা নিয়ে আমরা হয়তো আরো অনেক ডিসকাশন করবো। আমি একবার বলে যাই যে একটা খারাপ হয়ে গেলে, এখনো হয়তো অনেকের হয়তো অনেক পরীক্ষা বাকি আছে, আমি জাস্ট ওটা বলি যে পরীক্ষাটা দিচ্ছ ওই পরীক্ষা একটা খারাপ হয়ে গেলে ওইটা নিয়ে পড়ে থাকবা না, সামনে একটা ভালো করো, ওইটার জন্য আরেকবার একটা সুযোগ পাবা। আল্লাহ কাউকে কখনো সুযোগ থেকে হাতছাড়া করেন না। তোমার জন্য সুযোগ আসবে, একবার না আসলে একাধিকবার আসবে, ইনশাল্লাহ তুমি তোমারটা শেষ করতে পারবা। সো ভয় পাওয়ার দরকার নাই। এই তো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবার আমি রিকোয়েস্ট করব উৎপল কুমার রায় কে কিছু বলার জন্য। উৎপল শুনতে হ্যালো, পাচ্ছ? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম উৎপল কুমার রায়, কর্নেল মালিক মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ার একাডেমিক অ্যাডভাইসার, এবং আমি সাথে আপুর সহযোগিতায় আছি ফার্স্ট প্রোগ্রাম, মানে ফার্স্ট প্রফের একাডেমিক প্রোগ্রামে। আর আমাদের সময়ও কিন্তু 2018-19 সেশনে যে ছিল জেনেসিস এর প্রোগ্রাম, ফার্স্ট প্রফ একাডেমিক যে প্রোগ্রামটা ছিল, সেগুলোতে সবগুলোই ওভারঅল আমরা করেছিলাম, এবং সেখানকার যে মেইন হোস্টিং এর দায়িত্ব ছিল আমার উপর। আমরা ওটা হোস্টিং করেছিলাম, এবং একটা ওয়েল অর্গানাইজড আমাদের রুটিন ছিল। সেই অনুযায়ী আমরা কিন্তু সুন্দরভাবে ফার্স্ট প্রপের যে ক্লাসগুলো ছিল এগুলো কিন্তু হয়ে গিয়েছিল। তা আশা করি এবারও সেরকম আমরা একটা ওয়েল অর্গানাইজড রুটিন তৈরি করতে পারবো, এবং সেভাবে আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং ওভারঅল ফার্স্ট প্রপের সকল এক্সামিনিদের আপনাদের যত সমস্যা থাকবে সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমি আর আপু সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের সহযোগিতা করার জন্য, এবং ইনশাআল্লাহ। আমরা নিজেদের এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি পার্ট টাইম মেন্টর হিসেবে থাকতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, একজন হ্যান্ড রেইজ করেছো, ফরিদুল ইসলাম ভাইয়া, তুমি কি কিছু বলবে ভাইয়া? আসসালামু আলাইকুম, জি। আমি ফরিদ, ওয়ালাইকুম সালাম। সেশন 19-20 শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর। আমার প্রশ্ন ছিল যে বেসিক্যালি হচ্ছে আমার অনেক কিছু গ্যাপ হয়ে গেছে, যেমন ফার্স্ট থেকে পড়াশোনা খুব কম কম করতাম, আর অনলাইনে যে আইটেম গুলো নিত সেগুলো হচ্ছে স্ক্রিন ব্যবহার করে বেশিরভাগ দিতাম। এখন হচ্ছে যে আমি পড়াশোনা কই থেকে শুরু করবো এটাই বুঝতেছি না। স্যাররা প্রায় সিলেবাস প্রায় শেষের দিকে করে ফেলছে। এখন আমি কি পড়াশোনা যেখান থেকে চলছে সেখান থেকে শুরু করবো, নাকি সামনে একদম শুরু থেকে শুরু করবো? যেখান থেকে তোমার জন্য আমার সাজেশন থাকবে, যেখানে পড়াচ্ছে এখন সেখান থেকে তুমি বেসিকটাকে সুন্দরভাবে ক্লিয়ার করো, মানে জিনিসটাকে কনসেপ্ট ক্লিয়ার থাকার চেষ্টা করো। আর প্রতিদিন অল্প অল্প করে পুরনো পড়া পড়ো, অল্প অল্প করে, মানে নতুন পড়াটাকে নর্মাল পড়াটাকে এগিয়ে নাও, সেই সাথে অল্প করে নতুন পড়াগুলো পড়ো। আর ইনশাল্লাহ আমরা এই সপ্তাহ থেকেই আমাদের নতুন ক্লাস শুরু করবো জেনেসিসের। তুমি ক্লাসগুলো রেগুলারলি করার ট্রাই করো ভাইয়া, এতে করে ইনশাল্লাহ তোমার, এবং যখন যে ক্লাসটা হচ্ছে চেষ্টা করো ওই টপিকটা ভালো মতো পড়ে ফেলার। ভাইয়া বাবু যেই ক্লাস নেন, বা আমি নেই, বা উৎপল নেই, যেই নিক, আমরা ইনশাল্লাহ একটা প্রপার গাইডলাইন দেওয়ার ট্রাই করবো প্রফ কেন্দ্রিক। তো তোমরা চেষ্টা করো ওটাকে পুরোপুরি ভাবে ইউটিলাইজ করার। আর সাথে সাথে যখন যেটা পড়ছো, যেটা প্রশ্ন আসছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন আসলে নক করবে, আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের একটা ইনশাল্লাহ প্ল্যান আছে জেনেসিসের, যে তোমাদের একটা ফার্স্ট প্রফের একটা প্রোগ্রাম রাখার জন্য ইনশাল্লাহ। সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রফ ওরিয়েন্টেড প্রোগ্রাম হবেই সেটা, এবং প্রফ চ্যালেঞ্জ, এরকম একটা ফার্স্ট প্রফ চ্যালেঞ্জ নামে একটা প্রোগ্রাম আমাদের খোলার ইচ্ছা আছে ইনশাল্লাহ। রুটিনও প্রায় এটা কমপ্লিট করা হয়েছে, ঈদের পর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা শুরু হবে। আশা করব তোমাদের যদি কোনো ল্যাকিংস থেকে থাকে, ইনশাল্লাহ এই প্রোগ্রামটার পর তোমাদের প্রফের প্রস্তুতি পূর্ণাঙ্গ করতে প্রোগ্রামটা ইনশাল্লাহ তোমাদেরকে অনেকখানি হেল্প করবে। ধন্যবাদ। আচ্ছা, তোমাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আজকে এখানে শেষ করে দিব, যেহেতু রমজান মাস, সবারই আসলে অনেক ব্যস্ততা, সারাদিন রোজা রেখে। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু।